পত্রিকা আছে পেনির পত্তর, আমি গ্রুপে দেখবেন, ওইখানে এটা লেখার সাথে সাথে মানুষ কি পরিমাণ নোংরা কমেন্ট করছে, এই নোংরা কমেন্ট গুলা ব্যক্তিগত কাউরে দিয়ে রফিকুল আমিনের কাছে পাঠাইয়েন। নির্লজ্জ বেহায়া জেলখানা লোকদের সাথে একত্রিত হয়ে এই লোকটা টোটালি মেন্টালি ডিসঅর্ডার, তার ট্রিটমেন্ট দরকার। একটা মেন্টাল লোক দিয়ে কখনো রাজনীতি হবে না, আর চোর দিয়ে কখনো রাজনীতি হয় না, চোর, এই জন্য তাকে দিয়ে রাজনীতি হবে না। এক কথা। আচ্ছা ওকে, কত কোটি টাকা? 62 কোটি। জানো স্যার অবাক হইলো, এটা তো আমি 27 কোটি টাকা, এটা আমার সাথে কথা হলো, বরং তো তারে বললে সে 20 কোটি টাকা টাকা। হ্যাঁ, তখন বলো ভাই এগুলো ভিতরের লেনদেন, আপনি বুঝলেন না। রফিকুল আমিন আলী সেন্টারে আসলেন না কেন, সিরাজুল মনিরকে প্রশ্ন করেছিলাম। তখন সিরাজুল মনির রফিকুল আমিনের পক্ষ থেকে উত্তর দিছে, রফিকুল আমিনকে সিইও নিয়োগ না দেওয়া পর্যন্ত, আবার রিপিট করতেছি, রফিকুল আমিনকে সিইও নিয়োগ না দেওয়া পর্যন্ত রফিকুল আমিন সেন্টারে আসবেন না। টু দ্য পয়েন্ট। 18-19 বছর একটা মেয়ে, হ্যাঁ, তাকে যখন এইভাবে ধরছে, ফ্যামিলির মানুষ জানে না সে যে যাত্রা করছে, ফ্যামিলির মানুষ বকাবকি করছে, রাস্তাঘাটে পোলাপানে বলছে টাকা দিয়ে নাইলে ওইটা দিবি। বুঝতে পারছেন ব্যাপারটা? তুই টাকা দিবি, দিয়ে দেবে নাইলে ওইটা দিবি। সেই মেয়ে সেই রাত্রে, পরের দিন রাত্রে হাত থেকে মারা গেছে, মারা গেছে। দেখো সমস্যা করছি, ফ্যামিলিটা একটু আমাকে সালাম দিও, অথবা তাকে বুঝাও, বলে একটা কথা বলেন, বললো যে তুমি যাও, বাইরের লোক অপেক্ষা করতেছে, তাদের সাথে জরুরি কথা আছে, এইসব ঘটনা ঘটবে। বলেন অমানুষ হলে একটা মানুষ এই কথা বলতে পারে? ওই দিন থেকে ওনার প্রতি আমি বুঝছি যে এটা তো মানুষের কাতারে নাই। কাকে আমরা বিশ্বাস করছি, কাকে আমরা ভালোবাসি, কেরিয়ারটা শেষ করছি, পড়াশোনা করে শিবিরে কিন্তু অন্য জায়গায় জমা দেয়, এই দেশটা শেষ করছি। আমি বলছি যে যারা জামিন বাণিজ্যের সাথে জড়িত, যারা কোশেয়ারের সাথে জড়িত, আপনারা নিজের পিঠ বাঁচানোর জন্য নিজে কি হন তৈরি হন। আমাদের পেনির পিএইচডি নয়ন সাহা থাকে মাস্টার পাড়ায়। এই আওয়ামী লীগের সময় সেই হিন্দু, তার পার্সোনালি 18 লাখ টাকা বিনিয়োগ মাল্টিপারপাসে, তাকে বেঁধে তার পুরো পরিবারের সদস্যকে হেনস্থা করে এদের কাছ থেকে টাকা নিয়ে গেছে পাবলিক। আমার পিএইচডি নুরুল হক, বাংলা বাড়ি, আমাদের পেনি বাংলা সোনাগাজী, বলতেছে কালকে বলতেছে ভাই ঘরে মনে হয় 20 লাখ টাকা কি আছে, মানি রিসিট আছে ট্রি প্ল্যান্টেশনে। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমার বক্তব্য থাকবে, ভিডিওটা যেখান থেকে শুনবেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ জেলা থেকে, প্রত্যেকটা ব্যক্তি আপনারা প্রতিরোধ গড়ে তুললেন আমাদের পাওনা টাকার জন্য। এই গত 7-8 বছর আমরা আলোচনা করছি, এখানে প্রতিনিয়ত সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিল, এই যে কর্মচারী বিল, এগুলো টোটালগুলো অবদানের অনেকে জানে না ঘটনা, গোপনে তারা এই যে প্রকাশ্যে বাড়ি মেরে কথা বলে না, তারা গোপনে গোপনে হেল্প করছে। যেটা সোহেল ভাই বললো, আমরা গত ওনার সাথে দেখা করতে গেছি, একটা ভালো মানুষ, উনি, আমরা 7-8 জন গেলাম ওনার সাথে দেখা করতে। উনি ওইখানে মেজরউদ্দিন স্যার কি করলো সেই কাহিনী বলা শুরু করছে, সাইদুর রহমান কি করছে সেই কাহিনী বলা শুরু করছে, গোফান স্যার কি বলছে সেই কাহিনীগুলো শুরু করছে। মানে টোটাল এই লোকগুলোর বিরুদ্ধে 1 ঘন্টা কিন্তু। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, বাংলাদেশে তো অনেক বড় বড় রাজনীতি দল বা রাজনীতি যারা করে তাদের কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানও আছে। তাহলে সেই ক্ষেত্রে রফিকুল আমিনের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ডেস্টিনি মনে করেন 2000 লিমিটেড বা আদার্স, তো পাশাপাশি উনি রাজনীতি করতে সমস্যা কোথায়, এই জিনিসটা একটু বলতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে। আমি শামীম চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত থেকে। আশা করছি মহান আল্লাহর ইচ্ছায় আমরা সবাই খুব ভালো আছি। বরাবরের মতো আমরা শুরু করছি আমাদের আজকে 6ষ্ঠ পর্ব, অর্থাৎ পর্ব নাম্বার 6। আপনারা শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামটি দেখার চেষ্টা করবেন, তাহলে D2K ব্যাকগ্রাউন্ডে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি সেই কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আমরা বরাবরের মতোই আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই প্রোগ্রামটা করছি ডেস্টিনি 2000 লিমিটেড এর 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের স্বার্থে কথা বলবার জন্য। আমরা অত্যন্ত বিনয়ের সাথে, সম্মানের সাথে এবং মার্জিত ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং অথেন্টিক বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করব আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে। সো আমরা আর বেশি কথা বলছি না। আমাদের এই প্রোগ্রামে প্রতিনিয়ত আমাদের 2 জন অতিথিবৃন্দ উপস্থিত থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়, আমাদের সাথে 2 জন অতিথি উপস্থিত আছেন। আমি প্রথমে আপনাদেরকে আমাদের সেই অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আমাদের আজকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত পিএইচডি জনাব মুজাহিদুল ইসলাম সোহেল ভাই। সেই ফেনী থেকে উনি আমাদের সাথে যোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে উনি ডেস্টিনির সাথে কাজ করছেন এবং অনেক ডিস্ট্রিবিউটর,
অনেক বিনিয়োগকারী ওনার টিমে আছেন এবং তিনি এই 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের স্বার্থে প্রচন্ড রকম উনি ভূমিকা রেখে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। আমাদের সাথে আরো উপস্থিত আছেন সম্মানিত পিএইচডি জনাব সাইদুর রহমান ভাই। তিনি বর্তমানে আমাদের যে পিএইচডি ফোরাম আছে সেই পিএইচডি ফোরামের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তো সোহেল ভাই এবং সাইদ ভাই দুইজনকেই আজকে আমাদের প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। ভাই ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো লাগতেছে অনেক দিন পরে আপনার সাথে আসলে কথা বলতে পারে। আর বিশেষ করে যে উদ্যোগটা নিছেন বাংলাদেশের সাধারণ ডিস্ট্রিবিউটর যারা গ্রাম অঞ্চল আছে, অনেক ক্ষেত্রে ঢাকা আসতে পারে না, অনেক ইনফরমেশন তাদের মাঝে গ্যাপ আছে, সেই তথ্যগুলা আপনার প্রোগ্রামের মাধ্যমে জানানোর সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। স্যাররা যখন জেলে চলে গেলেন তখন থেকে জামিনের জন্য টাকা তোলার একটা বাণিজ্য শুরু হয়েছিল। এইটা সম্পর্কে আপনি কতটুকু কি জানেন বা ফেনী কেন্দ্রিক ভাবে আপনি কি বলতে চান, আমরা শুনতে চাই। সোহেল ভাই। 2000 লিমিটেডের যখন কার্যক্রম বন্ধ, তখন এমডি চেয়ারম্যান যখন জেলে যায়, সারা বাংলাদেশ ডেস্টিনি রিলেটেড লোকজন যখন হতাশায় নিমজ্জিত, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যেভাবে কাজ করার দরকার, অফিসে প্রোগ্রাম করার দরকার, আমরা ওইগুলো করে যাচ্ছি। কিছুদিন পরে জানতে পারি যে একটা টিম তৈরি হয়েছে, এখানে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি আছে, ওরা টাকা তুলতেছে। জিজ্ঞেস করলাম এই টাকাগুলো কেন তোলা হচ্ছে, পরে ওনারা বললো যে এমডি চেয়ারম্যানের জামিনের জন্য। এই সিন্ডিকেটের সাথে আমার খুব ক্লোজ একজন পিএইচডি মোহাম্মদুল্লাহ মানিক, দুর্ভাগ্যবশত ও নিজে প্লাস ওর টিমের অনেকগুলা লোক জড়িত হয়ে গেছে, একদম খেয়ে না খেয়ে ওনার সাথে জড়িত আছে। মোহাম্মদুল্লাহ মানিক সরাসরি স্টেটমেন্ট দিছে, আমি গ্রুপগুলাতে দিছি। মোহাম্মদুল্লাহ মালিক নিজে জেলে গেছে, হসপিটালে গেছে, গিয়ে আমাদের সাবেক সাহেবকে টাকা দিয়ে এসছে। মোহাম্মদুল্লাহ মানিকের আরেক এক্সিকিউটিভ বিধান চন্দ্রশীল, আমার এলাকার লোক, বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। গত 15 দিন আগে আমার সাথে কথা হয়েছে, তার সাথে হিউজ পরিমাণ টাকা উনি ব্যক্তিগতভাবে প্লাস ওনার টিমের এই জামিন বাণিজ্যের পিছনে ওনারা কি করছে, দিয়েছে। আমার বাড়ি থেকে 1 মিনিট দূরত্বে আমার এক এক্সিকিউটিভ একরাম, আমাদের ফেনীর মিল্লাতুর রহমান চৌধুরী, সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর ভাইস প্রেসিডেন্ট, দুর্ভাগ্যবশত তাকে আমাদের টাকাগুলো রিটার্ন দিতে হবে। সে এখন রফিকুল আমিনের ঘনিষ্ঠ সহচর। তাকে গতকালও আমরা বৈশাখী টিভিতে দেখছি রফিকুল আমিনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গেছে। তো যেহেতু উনি রফিকুল আমিনের সাথে আছে, ওনার এটার ভালো মন্দ উনি বহন করবে। এই একরামের প্রায় 8 থেকে 10 লাখ টাকা রফিকুল আমিনকে জেলে নিয়ে দিয়ে আসছে। পরে এদের সাথে আমার এক সময় বসলাম যে তোমরা এরকম কেন করতেছ, এই লক্ষ লক্ষ টাকা এই যে ওনাকে জেলে কেন দিয়ে আসতেছে, এটা লজিক তোমরা কোনো কিছু জানো কিনা, আদালত কি বলে? ওরা তো আবেগ আপ্লুত, বস কি বলেন, এমডি যেখানে টাকা চাইতেছে সেখানে আদালত। বললাম যে দেখো, তোমরা যেই পরিমাণ টাকা দিয়ে আসতেছ, একটা লোক জেলে বসে টাকা রিসিভ করতেছে উইদাউট ডকুমেন্ট। উনি ডকুমেন্ট দিলেও এটার কোনো গ্রহণযোগ্যতা পাবে না, কারণ উনি তখন জেলে। এই পয়েন্টটা উনি কাজে লাগিয়ে কোটি 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 টাকা কি করছে, কালেক্ট করছে সারা দেশ থেকে। আবার কিছু লোক আছে, নাম বলবো না, আমাদের ফেনী থেকে টোটাল এই এলাকা থেকে টাকা কালেক্ট করে এখন দেশের বাহিরে আছে, এটা আপনিও কম বেশি নাম জানেন। তো এরকম অসংখ্য টাকা। এরপরে এই যে আমার আপলাইন বাহাদুরও বলছে, এদের সাথে আমি বহুবার বসা হয়েছে, এদেরকে আমরা পার্সোনালি বসে বসে এই লোকগুলাকে পরে আমরা পিছনে সরাইছি। আমরা আগ থেকে জানতাম এখানে কি হইতেছে, তারা এখানে বিনিয়োগ করছে। এই লোকগুলার শব্দ একটাই, এমডি চেয়ারম্যানের জামিন। আসলে জামিন তো কিছুই হয়নি। উনি জেলে বসে মাঝপথে হাজার হাজার কোটি টাকা কি করছে, কালেক্ট করছে। এদের কারো কাছে কোনো ডকুমেন্ট নাই, কোনো কিছুই নাই, শুধু ওরা টাকা নিয়ে গেছে, উনি রিসিভ করছে, রিসিভ করে আরেকজনকে দিয়ে দিয়েছে। তো পরে আমি বললাম যে তোমরা কিভাবে রিসিভ দিচ্ছ, টাকাটা কি সিস্টেম, কারা কালেক্ট করতেছে? বলতেছে বস কিছু না মনে করলে একটা কথা বলি, এখানে কিছু কিছু টাকা 40% ফিল্ডে যাবে, 60% ঠাকুর ঘরে যাবে, আর আবার কিছু কিছু জায়গা থেকে 70% ঠাকুর ঘরে যাবে, 30% ফিল্ডে কমিশন হিসেবে বন্টন হয়ে যাবে। সেম এই জিনিসটা এরপরে ওনারা আরেকটা জামিন বাণিজ্যের পর আরেকটা জিনিস আসছে। জামিন বাণিজ্য যখন এক পর্যায়ে আসি অফ হয়ে গেছে, পাবলিক যখন এটা রিভিউ চাইতেছে যে টাকাটা কি হচ্ছে, আমরা তো কিছুই পাই না, তখন ওনাদের নতুন স্লোগান তৈরি হচ্ছে প্রমাণিত শেয়ার বিক্রি। এই দুইটা মিলে আমার কুমিল্লার আরেক পিএইচডি আছে, আমার টিমের পিএইচডি নুরুল আমিন,
ওর 5 লাখ সর্বশেষ কালকে দুপুর 1:30 পর্যন্ত আমার সাথে ছিল। ওর 5 লাখ, ওর টিমের আরেকজনের 5 লাখ, আরেকজনের 5 লাখ, 15 লাখ ঠাকুরকে ঠাকুর ঘরে নিয়ে দিয়ে এসছে। তারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল স্টিল, এখন আর এগুলাতে যায় না। বললাম যে কেন যাও না, কালকের কথা বলতেছি। এখন বস আবেগ আর কাজ করে না, এখন আর ওই টক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ওয়ার পজিটিভ এই শব্দগুলো এখন আর ব্রেনতে কাজ করে না। জামিন বাণিজ্য নিয়ে শুধু এই কথাটা বললাম। আশা করি এই বিষয়ে সাইদ ভাই আমার থেকে ভালো বলতে পারবে। সাইদ ভাই থেকে কিছু আশা করতেছি। সাইদ ভাই আপনি বলেন। হ্যাঁ, সোহেল ভাই যেটা বলছে আসলে এইসব দুর্নীতিগুলা এটা আসলে ধরেন 2001 থেকে 12 আমাদের দেশে কিন্তু অনেক কিছু হয়েছে। আমরা তখন পিএইচডি অথবা সিলভার, গোল্ড, প্লাটিনাম এইগুলোর দিকে আমরা আসলে নজর দেওয়া হয় না, অথবা ওই যে একটু আগে বলছে থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, আমরা আসলে পজিটিভ ছিলাম। কোন একটা সত্য কথা বলতে গেলেও আপলাইন অথবা রফিকুল আমিন সবার বিরুদ্ধে হয়তো কি আমরা নেগেটিভ, এই জন্য সত্য কথাটা অনেক সময় তুলে ধরা যেত না। আবার ওনাদের বিরুদ্ধে কথা বলতে গেলে সেন্টার আবার হ্যাং হওয়ার সুযোগ ছিল, বন্ধ হওয়ার সুযোগ ছিল। কথা প্রসঙ্গে আমার দেখা সেদিন রতন ভাই একটা কথা বলছে, তার ছোট্ট একটা কথা বলছে, যার কারণে রতন ভাই সেন্টারটা প্রায় 2 বছর অফ ছিল, 32 লাখ টাকা দিয়ে তারপরে তার সেন্টার। মানে তারা যে কতটা মানে শক্তিশালী নিজেকে ভাবতো। আমি পিএইচডি হয়েছি ভাই, আমার আপনারা যারা পিএইচডি, আমরা পিএইচডি ভাই, আমার লেভেলটা হয়েছে লেফটে 500 মান, রাইটে 500 ছাড়া কি আমার লেভেল হয়েছে? এখানে আমি কাজ করে পিএইচডি হয়েছি। তো এই কাজ করতে যাই, এবং তখনকার সমাজে আমাদের যে বাইনারি প্ল্যানে আসলে কত যে এখানে টার্মস এন্ড কন্ডিশন ছিল, ওই প্ল্যানে যারা কাজ করছে এখন আমরা বুঝি যে কতটা একটা কঠিন মার্কেটিং প্ল্যান ছিল, খেয়াল করবে ওটা। এখন তার মানে এই যে 12 পরে দুর্নীতি এইটা না ভাই, এর আগেও ধরেন কতদিন প্রোডাক্ট কিনতে যে দুর্নীতি, আপনি জানেন প্রোডাক্টে দুর্নীতি কোথায়। শুধু তাই না, আরেকটা জিনিস শুনলে আপনি অবাক হবেন, আমাদের যত সম্পত্তি কেন হয়েছে এখানে প্রচুর দুর্নীতি। 5 কোটি টাকার জায়গায় 10 কোটি টাকা দেখাইয়া এই দুর্নীতি করছে। আপনি একটা 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 নগদ করে প্রমাণ দেই, সেটা হচ্ছে প্রতিটা সেক্টর হয়েছে এভাবে। এবং এইটা নিয়ে ম্যানেজমেন্টের সাথেও অনেক তর্ক বিতর্ক হয়েছে ভাগাভাগি নিয়ে, এটা তারা অস্বীকার করতে পারবে না। আমরা যখন 19-এ জেনারেল স্যারের বাসা যাই, জেনারেল স্যার অনেক দুঃখ করে একটা জিনিস বললো যে দেখো সাইদ, তোমাদের বৈশাখী চ্যানেলটা কিনবে 2006, তখন আমরা 111 ক্ষমতা, আমরা আর্মির ক্ষমতা। রবিউল আহমদ প্রস্তাব দিল যে এইটা কিনবো, তো আপনি কি বলেন? তো উনি বললো যে আমরা ক্ষমতা, আপনার নতুন মেশিন এনে দিয়ে সেট আপ দিয়ে নতুন চ্যানেল করবো, তাদের সমস্যা কোথায়? না ভাই, এটা যেহেতু সেট আপ আছে, এটা রফিকুল আমিনের কথা এবং জেনারেল হারুনের কথা, তো এটা আছে, এটাই কিনবো। আচ্ছা কিনেন। যেহেতু তখন মির্জা আব্বাস এটা বিক্রি করবে এবং এটা তখন সোনালী ব্যাংকের টাকা পাইতো না, তখন এনএসআই রিপোর্ট দরকার। তো এনএসআই তখনকার সময় বাইদে ভাই কোন একটা টাইমে জেনারেল স্যারের সাথে কথা হয়। তো কথা বসানো জেনারেল স্যার বললো যে বৈশাখী এটা তো আমরা কিনবো। তো উনি বললো যে স্যার এটা তো আমাকে তদন্ত দেওয়া হয়েছে, এটা কিন্তু একদম জেনারেল স্যার মুখের কথা যে তদন্ত দেওয়া হয়েছে, এটা তো আমি তদন্ত করতেছি। বলছে এটা তো আমরা কিনবো। তো উনি বললো তাহলে কত টাকা তোমাদের তদন্তে আসলো? 27 কোটি। তো উনি নাকি আবার প্রস্তাবও দিয়েছে, স্যার তাহলে একটু কম দেখাই, অর্থাৎ যেহেতু আপনি কিনবেন, আপনি আমাদের বস। তো না না না, বলছে না ঠিক আছে, যেটা বলছো ওইটাই। জেনারেল স্যার স্বাভাবিক সেন্সেই বলছে না, যেটা আসছে আপনার ওইটাই। একদিন শুক্রবার জেনারেল স্যার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে ভাই আমরা তো ওই চেক দিতে, কিসের চেক? ওই যে বৈশাখী কাছে শুক্রবার দিন, তো যেদিন অফিস খোলা থাকবে ওদিন আপনার করে। আপনি ছাড়া সবাই আছে। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়া যদি সবাই অফিস থেকে স্কাউটে সবাই যেহেতু আছে তো কিছু করেন না। আচ্ছা ওকে, কত কোটি টাকা? 62 কোটি। যেন স্যার অবাক হইলো যে এটা তো আমি 27 কোটি টাকা, এটা আমার সাথে কথা হইলো, বরঞ্চ তারে বললে সে 20 কোটি টাকা দেখাইতো। হ্যাঁ, তখন বলো ভাই এগুলো ভিতরের লেনদেন, আপনি বুঝবেন না। তো তখন এটারে 62 কোটি টাকা দেখায়। মানে কারে আপনি বিশ্বাস করেন? প্রতিটা জমি কিনতে যে আসেন স্বেচ্ছাচারী 2001 থেকে 12 পর্যন্ত আমাদের উপরে যে স্টিম রোলার এই ম্যানেজমেন্ট, আপনি চিন্তাও করতে পারেন। আমি কমিশন, আমি তার এখানে প্রোডাক্ট সেল দিচ্ছি, আমার কমিশন, আমার টাকা সিডরে কাটবে আমি জানি না, আমার টাকা সে নার্গিসে কাটবে আমি জানি না, আমার টাকা সে মুক্তিযোদ্ধা ফান্ডে দেবে আমি জানি না, আমার টাকা সে ভাষা সৈনিকদের দেবে আমি জানি না। আরে ভাই, আমি দান করবো না করবো সেটা আমার ব্যাপার, আপনি দেওয়ার কে? এরপরে যে জিনিসটা হচ্ছে, আপনি কথা বলতে যাবেন আপনার সেন্টার হল করে রাখা। মানে তাদের প্রতিটা সেক্টরে এই স্বেচ্ছাচারিতার কারণে ডেস্টিনি আসলে উপরাল্লাহ একটা গজব
হয়েছে, যার জন্য আমরা আসলে এ দায় কেউ এড়াইতে পারবে না, ম্যানেজমেন্ট বিশেষ করে। আমরা তো যারা মার্কেটিং কাজ করছি আমাদের তো দোষ নাই, আপনাদের দোষের কারণে ভাই কোম্পানিটা বন্ধ হইলো। আপনারা আদালত প্রমাণ করছে আপনি এখান থেকে তসরুপ করছেন, চুরি করছেন, আপনি সেই শাস্তি খাটলেন 12 বছর। যে এই যে আজকে সোহেল ভাই বললো যে না জামিন বাণিজ্য, তাহলে ভাই আপনি এই যে 100 কোটি টাকা উঠাইলেন জামিনের জন্য, আপনি 12 বছর 3 মাস জেল খাটার পর আপনি বের হইলেন, তাহলে এই টাকা কই গেল? এই টাকা কই গেল? আর এটা আপনি এখান থেকে তসরুপ করছেন, আপনি করছেন। সাধারণ ডিস্ট্রিবিউটরে কেন টাকা দিবে আপনার এখানে? আপনি তো আমাকে একটা লেভেলের টাকা কখনো দেন না, ফার্স্ট লেভেল না হইলে সেকেন্ড লেভেল না হলে টাকা দেন না। আপনি মাঠ কাছ থেকে সাধারণ ডিস্ট্রিবিউটর ইমোশনকে কাজে লাগিয়ে আপনি আবার টাকা নিচ্ছেন। এরপর আপনি সত্যি কথা কি জানেন, আমরা আসলে খুব আশায় ছিলাম রফিকুল আমিন এবং মোহাম্মদ হাসান বের হয়ে ডেস্টিনিটাকে চালু করবে, মানুষের টাকা দেওয়ার ব্যাপারে কথা বলবে। আপনি কেউ আজ পর্যন্ত এই কাজটা তাদের দুজনের ভিতরে কেউ বলে নাই। বের হয়ে বলে মার্চের টাকা দেবে, আর ওই মার্চের টাকা দিবেন আপনি কে? কোন হিসাবে আপনি বললেন মার্চের টাকা দেবেন? এটা কি ছেলে খেলা? এবং আরেকটা জিনিস হচ্ছে যে তার সাথে আপনি বিভিন্ন অডিও গুলো শুনছেন, তার বের হওয়ার পরে তার যে অ্যাটিটিউড, তার কথা, যে স্লাইং ল্যাঙ্গুয়েজ গুলো, এটা একটা ভালো মানুষকে এই ল্যাঙ্গুয়েজ করতে পারে না। এবং আমরা বারবার রিকোয়েস্ট তার আশেপাশে যারা থাকে যে ওনাকে আপনারা রেস্টে দেন, 1-2 মাসে একটু রেস্টে থাকুক। ওনার আসলে রেস্টে থাকা প্রয়োজন। এখন আপনি দেখবেন কথা বলতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলে। আপনি বলেন একটা সুস্থ মানুষ 2-3 ঘন্টা এক নাগারে কেমনে কথা বলে? এই 12 বছর জেল খাটছে, 12 বছর জেলে তার রুমে যেসব লোকগুলো ছিল, ভালো কোনো লোক তো ছিল না, যার জন্য শুধু সেই ল্যাঙ্গুয়েজ গুলো খাটাতে চায়। সে আবার অ্যাগ্রেসিভ মাইন্ডে বের হয়ে যায়, যা বলবে তাই। আরে ভাই আমরা তো এখন 50+ শেষ করছি, আমরা তো পোলাপান নেই এখন। এখন তো আপনি যা তা বুঝাই দিতে পারবেন না। এমনি সেই অ্যান্ড্রয়েড, সেই বাটন ফোন আর মোবাইলে চলে আসে। এখন যে অ্যান্ড্রয়েড মোবাইল, উনি চিন্তা মাথায় আনতে পারতেছেন, উনি কাউকে মানতেছে না, কারো কথা শুনতেছে না। আশরাফ ভাইকে সে বের হওয়ার সাথে আশরাফ ভাই বলেছে ঠিক আছে তুমি ব্যবসা শুরু করো, কি করতে হবে এটা করো। উনি আজকে হিরো হয়ে থাকতো, উনি যদি আশরাফ ভাইকে পরামর্শ দিত। উনি যেহেতু আদালতের রায় অনুযায়ী সে যেহেতু তার শাস্তি ভোগ করছে, ডেস্টিনি 2000 লিমিটেডে যেহেতু তার এখন আর 1% কোনো এখানে শেয়ার নাই, বাজেয়াপ্ত হয়েছে, তার পার্সোনাল সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, বুঝলাম তার শত শত কোটি টাকা সে কোথা থেকে পেয়েছে? ডেস্টিনির কোন লাভজনক একটা প্রতিষ্ঠান ছিল বলেন? কোন ইন্ডাস্ট্রিতে ছিল? আমরা যদি এই প্রশ্ন ওনাকে করতে চাই, উনি সব উত্তর দিতে পারবেন। কোথা থেকে ইনকাম করছেন? তাহলে উনি আজকে আমাদের কাছে সবার কাছে হিরো হয়ে থাকতো। উনি বের হওয়ার পরে যদি শুধু বলতো, সবাইকে ডাকতো, ডায়মন্ডে ডাকতো, শেয়ার হোল্ডার দেখতো, পিএইচডি দেখতো। তার ওখানে একদিন পিএইচডি মিটিং দেখে, সাইকেল দাঁড়িয়ে লেভেল দাঁড়িয়ে ঢুকে, এটা নাকি পিএইচডি মিটিং। মানে একটা ছেলে খেলা শুরু করছে, উনি যা খুশি তাই করতো, ইমেচিউরের মতো একটা কাজ করতেছে। এটা কি? আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সাইদ ভাইকে, সেটা হচ্ছে রফিকুল আমিনের কথা শুনে বা রফিকুল আমিনের যে একটা কারিশমাটিক একটা ব্যাপার ছিল, সেই সমস্ত বিষয়ের কারণে আমরা সবাই মনোমুগ্ধকর অবস্থায় ছিলাম এবং সবাই ওনার বক্তব্য শুনে, ওনার ট্রেনিং শুনে মানুষ অগাধে বিশ্বাস করে মানুষ জয়েন করেছে লাখ লাখ। তো এখন সেটা প্রথম 12 বছর তো ছিলই, জেলে যাওয়ার পরেও কিন্তু আমরা সেটার ব্যতিক্রম দেখি নাই, যেহেতু সেখানেও ঝাঁকে ঝাঁকে মানুষ গিয়ে টাকা টুকা দিয়ে আসছে এবং আরো অনেক সংগঠন করে সেখানে টাকা পয়সা দিয়েছে। জেল থেকে বের হওয়ার পর আমি আপনাকে প্রশ্নটা করতে যাচ্ছি এইটা যে একদম শুরু থেকে 2024 পর্যন্ত, জেল থেকে বের হওয়ার আগ পর্যন্ত এবং জেলখানা থেকে বের হওয়ার পরের যে রফিকুল আমিন, এই দুইটা রফিকুল আমিনের মধ্যে কি কি পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছেন। আসলে এখানে 2001 থেকে 12 আর 12 থেকে 25 আকাশ পাতাল ডিফারেন্স ওনার ভিতরে। এটা স্বাভাবিক। আমি মনে করি একটা লোক 12 বছর জেলে ছিল, ওখানে তার সাথে চোর বদমাশ ভালো খারাপ মিলে লোকগুলো ছিল, তার অ্যাটিটিউড ওইখানে চলে আসছে 12 বছর। এটা স্বাভাবিক, এটা যে কেউ, আমরাও যদি হতাম এভাবে হতো। আর 2012 আগে রফিকুল আমিনের অ্যাটিটিউড, তার কথাবার্তা, ঠিক আছে, তাকে তার প্রতিটা অ্যাটিটিউড আমরা ফলো করতাম। মানে তার শার্টটা ফলো করতাম, হাঁটার স্টাইল ফলো করতাম, কথার স্টাইল ফলো করতাম। এটাই স্বাভাবিক, আমরা করছি, অন্ধভক্ত যারা করতাম আসলে। যদিও আসলে হয় কি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হুজুগে বাঙালি, হ্যাঁ, আমার মানে পাগলেরও কিছু ভক্ত থাকে ভাই।
তো আমরা তো তখন আসলে ইয়ং মানুষ, ইনকাম করতে আছি, হ্যাঁ। তো যার জন্য আমরা আসলে অনেক কিছুই ধরেন তাকে যে স্টেজে আমরা নিয়ে গেছি সবাই। এই ডেস্টিনি 2000 লিমিটেড প্রতিষ্ঠানটা কয়জনের? 49 জনের কোম্পানি। রফিকুল মানে একক একক একা প্রতিষ্ঠান না, আপনি এটাকে আগে বুঝতে হবে। তো আমরা আসলে ধরেন ওই সবাইকে বাদ দিয়ে ওনাকে বেশি আসলে মূল্যায়ন করার কারণে ওনার ইগোটা আসলে অনেক উপরে চলে। এই ইগোর কারণে তখনকার সময়ে ওনার খারাপটা আমার ভালো চোখে দেখছি, ভালোটা ভালো। তো তখনকার সময় আপনি দেখেন 45 লক্ষ লোকের ভিতরে 12 বছরে উনি ওনার স্টেজে, হ্যাঁ, উনি বলছে আমি তৈরি করছি, আমি অ্যাটিটিউড তৈরি করছি, আমি ট্রেনিং করাইছি। উনি 45 লক্ষ লোকের ভিতরে ডেস্টিনি 2012 বন্ধ, যেহেতু সরকার বন্ধ করতে, ডেস্টিনি 2000 লিমিটেড বন্ধ করতে বলে নাই, উনি 5টা বিশ্বস্ত লোক, 5 জন লিডার তৈরি করতে পারলো না, যাদেরকে দায়িত্ব দিয়ে যে ঠিক আছে ডেস্টিনিটা আপনারা চালু রাখেন, যেহেতু সরকার তো এটাকে বন্ধ করতে বলেন। উনি কাউকে বিশ্বাস করতে পারলো না, কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারলো না। গেল 2012 পরে উনার যে আসলে বিশেষ করে ওনার অ্যাটিটিউডটা, মানে তখনকার রিয়েল অ্যাটিটিউডটা কি চলে আসলো কিনা কে জানে না। এর আগে সে আসলে আমাদের সাথে অভিনয় করছে, মিলানো যাচ্ছে না। কারণ 12 পরে সে বুঝতে পারছে যে সিনিয়র টাইপের পিএইচডি, ডায়মন্ড, ক্রাউন কেউ তার কাছে এখন 2 টাকা দিবে না। সে কি করছে, এই সিনিয়র টাইপের লোকগুলাকে বাদ দিয়ে রুট লেভেল সাইকেলদারি, হ্যাঁ, 5 সাইকেল, সিলভার গোল্ড, এদের সাথে সে রিলেশন বিল্ড আপ করা শুরু করছে। ইভেন সিনিয়র টাইপের সবাই সে ধরেন যে কেউ গেলে তার বিরুদ্ধে কমপ্লেন করা শুরু করছে, তোমার আপলাইন ডায়মন্ড এইটা, তোমার পিএইচডি অমুক, সে তো ভালো না, সে এটা করছে সেটা করছে, এইভাবে। অর্থাৎ জুনিয়র লেভেলের ছেলেপান যেগুলো সবে মতো 2 সাইকেল করছে, রফিকুল আলম বলতে তখন সব 2-4টা ট্রেনিং করে দেখছে, আমরাই তো রফিকুল আলমকে তার স্টেজে উঠাইছি। এদেরকে নিয়ে আসে যখন এই কার্যকলাপ গুলো শুরু করছে, টাকা উঠানোর শুরু করলো। সে বুঝছে এখন তো মজা, এই মাজারে চাইলেই টাকা দেওয়া যায়, টাকা পায়। তখন আমরা নামই দিচ্ছি, বাডেমের মাজার, জেলখানার মাজার, ওই পিজি হাসপাতালের মাজার, এই মাজারে মানে টাকা দিচ্ছে। সে যখন দেখতেছে টাকা চাইলেই তো পাওয়া যাচ্ছে, এবং সেই গত কিছুদিন আগে সেটা শেয়ার করছে, নিজের মুখে শেয়ার করছে একটা অডিও, একটা মিটিং, যে মাসুদ পারভেজ করে একটা ছেলে দেখলো তার কিছু টাকা দিয়ে দেয়, বলছে আমার তো টাকা লাগবে না। না স্যার আপনার টাকা লাগবে, আপনি রাখেন, জোর করে দিছে। এরপরে তারা একটা রেওয়াজ সৃষ্টি করলো, স্যারের টাকা লাগবে, টাকা লাগবে, সবাই শুধু টাকা দিচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো যার জন্য আসলে ভালোই তো, টাকা দিচ্ছে, টাকা পাইতে আছে। এই যে একটা তার টাকার একটা নেশা তার ভিতরে চলে আসছে। ভাইজা ভাই এরপরে অনেকে তার সাথে দেখা করছে, ইভেন সে চেয়ারম্যানের সাথে, আমাদের যে হোসেন স্যার, তার সাথেও সে রিলেশনটা রাখে না, মানে তার সাথেও সে রিলেশনটা রাখে না। সে অনেকবার আমাদেরকে কমপ্লেন করছে তার সাথে আমার সম্পর্ক নাই। ইভেন চেয়ারম্যান একবার বলছে যে আমি যদি ওর সাথে আমি বেহেশতেও যাবো না। মানে একটা লোক কত কষ্ট পাইলে বলে ওর সাথে আমি বেহেশতেও যাব না, আপনাকে বুঝতে হবে কতটা কষ্ট পাইলে সেই কথা বলতে পারে চেয়ারম্যান। আমরা তো জানি যে এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড, মানে ওনাদের বন্ধুত্ব সেই কানাডা থেকেই কিন্তু আছে। এখন এইখানে এই যে বন্ধুত্বের যে একটা ফাটল ধরলো, এই ফাটলের যে চেয়ারম্যান স্যারের যে ক্ষোভটা আপনি বললেন, এখন এটার মূল কারণটা কি হইতে পারে? হ্যাঁ, এটার কারণ ওই যে টাকা। হ্যাঁ, উনি তো টাকা লক্ষ লক্ষ টাকা উড়াইতেছে, চেয়ারম্যান অল্প কিছু টাকা দরকার, এই টাকাটা চাইছে, সে টাকাটা দেয় না। তখন কিডনির সমস্যা, মেবি স্যারে কোনোভাবে টাকাটা দিবে না, এখান থেকে চেয়ারম্যানের সাথে তখন মেবি অন্য এখানে ওই যে শরীফুল গাজী, পাশাপাশি আরো 2-1জন এই টাকাটা ম্যানেজ করে দেয় না। এই টাকাটার কারণে তার সাথে এটা সম্পর্কটা তখন খারাপ হয়, সে টাকা চেয়ে পায় না। এবং এটা নিয়ে চেয়ারম্যান আমাদের সাথেও কমপ্লেন করছে, আমাদেরকে ডাকছে, দেখো আমি অসুস্থ, মারা যাচ্ছি, হ্যাঁ, আমাকে অল্প কিছু টাকা, উনি তো টাকা উড়াইতেছে, সবাই বলতেছে কোটি কোটি টাকা দিতে আছে, তো এই টাকাটা তখন দেয় না। এটা চেয়ারম্যান আমাদের। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাইদ ভাইকে। অনেকগুলো কথা আমরা শুনলাম আপনার কাছ থেকে। আমরা সোহেল ভাইয়ের কাছে যাই। তো আমি বেশ কিছুদিন যাবত আমাদের যে সোশ্যাল মিডিয়া যে গ্রুপগুলো আমাদের আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, মেসেঞ্জার গ্রুপ বলেন, সেখানে আমাদের সোহেল ভাইয়ের কিন্তু যথেষ্ট তৎপরতা আমি দেখি, এবং উনি যে কোনো বিষয় নিয়ে, উনি যে কোনো কথা
একদম খোলা মনে উনি বলে ফেলেন বা বলেন, এটা আমি খুব এনজয় করি কিন্তু ওনার কথাগুলো। তবে কিছু কিছু কথা উনি দেখা যায় বলা যায় না, সেগুলো বলে ফেলে। যাই হোক, আমি মাঝে মাঝে চিন্তা করি যে উনি আসলে খুব ডেসপারেট একটা মানুষ, ডেসপারেটলি কথাবার্তা বলেন। তো এখন আমি যেটা মনে করি, আপনি তো প্রান্তিক লেভেলে কাজ করেন, একদম কি বলে এই মানুষ, সাধারণ মানুষ যেখানে বাস করে গ্রামে গঞ্জে, সেখানে আপনি কাজ করেছেন, আপনার অনেক ডিস্ট্রিবিউটর সেখানে আছে। এখন সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে সাধারণ মানুষগুলো এখানে বিনিয়োগ করেছে বা এখানে ক্রেতা পরিবেশক হয়েছে, আজকে এমডি স্যার, চেয়ারম্যান স্যার বের হওয়ার পরে তাদের যে প্রত্যাশিত কিছু বিষয় ছিল, ওনাদের কাছ থেকে তারা এটা পাবে, ডেস্টিনির কাছ থেকে তাদের কি বলে সেই স্বপ্ন পূরণের বিষয়গুলো আবার কামব্যাক করবে, তাদের বিনিয়োগটা ফেরত পাবে। যখন এই যে ব্যাপারগুলা, ঘটনাগুলা ঘটছে মাঠে, তাদের প্রতিক্রিয়া কি, বা তাদের প্রতিক্রিয়া, তাদের যে মতামত, সেটা আপনি কিভাবে দেখছেন বা কিভাবে আপনি সেখান থেকে শুনতে পাচ্ছেন, আপনি যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ শামীম ভাই। এটা হচ্ছে, আপনি এটা বলে আমাকে আমার শোকটা আরো বাড়াই দিলেন। ঠিক আছে, এটা হচ্ছে, আমরা এই সুদীর্ঘ 12 বছর অপেক্ষায় ছিলাম এমডি চেয়ারম্যান বাইরে আসবে, বাইরে আসলে মনে হয় আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ নতুন করে কাজ শুরু করতে পারবো, আমরা পাবলিকের টাকা রিটার্ন দিতে পারবো। যে দিনে এমডি বাইরে, চেয়ারম্যান সাহেব বাইরে, দুজন বাইরে হওয়ার পরে আমার বাড়িতে বেশ কিছু বিনিয়োগকারী আসছে, মহিলা। ওরা বলতেছে যে আপনাদের এমডি চেয়ারম্যান তো বাইরে হয়েছে, আমরা কি কাগজপত্র গুলো নিয়ে আসবো কিনা, এদের কাছে যে ডকুমেন্ট গুলো আছে তারা জানতে চাইতেছে এই ডকুমেন্ট গুলো আমরা নিয়ে আসবো কিনা, কবে থেকে আমাদের টাকাগুলো দিবেন। তো পরে আমি বললাম যে ঠিক আছে, ডকুমেন্ট এখন নিয়ে আসার দরকার নাই, এমডি চেয়ারম্যান যেহেতু মাত্র বাইরে হয়েছে, ওনারা সময় মতো সবকিছু ডিক্লেয়ার করবে, ডিক্লেয়ার করলেই আপনাদের কাগজপত্রগুলো আমি স্বেচ্ছায় নিয়ে আসব। আমাদের এলাকার গরিব থেকে গরিব, আমাদের ঘরে কাজ করে খায় এরকম লোকেরও বিনিয়োগ আছে ট্রি প্ল্যান্টেশনে, আমাদের ঘরে ডেলি কাজ করে খায়, আমাদের এলাকায় বাড়ি থেকে বাড়ি ভিক্ষা করে খায় এরকম লোকেরও বিনিয়োগ আছে ট্রি প্ল্যান্টেশনে। কিন্তু আমরা যে আশায় বুক বেঁধেছিলাম এমডি চেয়ারম্যান বাইর হলে আমাদের বিনিয়োগগুলো রিটার্ন পাবো, তার কিছুই হইতেছে না। আমি ফেনীতে যতক্ষণ থাকি, অসংখ্য ফেনীর লিডার, পিএইচডি, এক্সিকিউটিভ সবার সাথে দেখা হয়, সবাই এখন হতাশাগ্রস্ত। আজকে দুপুরের পরে মালয়েশিয়া থেকে এক পিএইচডি ফোন দিছে, সোহেল ভাই ফেনী থেকে আন্দোলন শুরু করেন আগের মতো। আমরা ফেনী থেকে শুরু করি, বৃহত্তর চট্টগ্রামকে একত্রিত করে আমরা যার বিরুদ্ধে যাওয়া দরকার, সেটা যদি রফিকুল আমিনের বিরুদ্ধে যাওয়ার প্রয়োজন হয় আমরা তার বিরুদ্ধে যাব। শামীম ভাইকে একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশায় ছিলাম যে ওনারা যেহেতু এসছে, ওনারা মাহতাব সেন্টার, আলিস সেন্টার এগুলো ভিজিট করবে। এটার সাথে আমি সরাসরি জড়িত, এই জন্য বলতেছি, এটা ভয়েসটা রেকর্ড থাকলে এটা ভালো হবে। যখন ওই মোহাম্মদ হোসেন স্যার দেখলাম কয়েকদিন পরেই আলিস সেন্টার এসে ঘুরে গেল, এর ভিতরে দেখলাম রফিকুল আমিন সাহেব একদিন এসে মাহতাব সেন্টারে পত্রিকার অফিসটা ভিজিট করে উনি চলে গেল। আমরা ভাবছি একদিন দুই দিন পরে আসবে, বাট এটা আমার ব্রেনটে লেগেছে। আমি শুধু চান্স খুঁজতেছি কখন এই প্রশ্নটা করা যায়, কেন উনি মাহতাব থেকে চলে গেলেন, আলিসে কেন আসলেন না, কেন ওনার ভিতরে এই এই স্বার্থপরতাটা দেখা গেল, উনি কেন 2000 লিমিটেডের সাথে উনি এন্টি দেখালেন। পরে যখন সেন্ট্রাল পিএইচডি ফোরামের পক্ষ থেকে সাইদ বেড়া যখন একটা টিম গেল ওনার বৈশাখী টিভি কার্যালয়ে ওনার সাথে দেখা করার জন্য, পরে উনি বললো যে ঠিক আছে আমরা পিএইচডিদের সাথে আমি মিটিং করব। উনি স্বেচ্ছায় বলে নাই, ওনারা যাই বলার পরে উনি এটা দিছে, সময় দিছে। ওই পিএইচডি মিটিং এর হোস্ট ছিল সিরাজুল মনির, পরে আমাদের আমিন ভাই দায়িত্ব নিছে। ওইখানে আমি একটা প্রশ্ন করেছিলাম যে সিরাজুল মনির বলতেছে আপনি প্রশ্ন করান, আমি লিখতেছি। আমি প্রশ্ন করেছিলাম রফিকুল আমিন মাহতাব থেকে ঘুরে চলে গেল, পত্রিকার অফিস ভিজিট করে উনি 2000 লিমিটেডের বর্তমান কর্পোরেট অফিস আলিস সেন্টারে আসলেন না কেন, রফিকুল আমিন আলিস সেন্টারে আসলেন না কেন?
সিরাজুল মনিরকে প্রশ্ন করেছিলাম। তখন সিরাজুল মনির রফিকুল আমিনের পক্ষ থেকে উত্তর দিছে, রফিকুল আমিনকে সিইও নিয়োগ না দেওয়া পর্যন্ত, আবারও রিপিট করতেছি, রফিকুল আমিনকে সিইও নিয়োগ না দেওয়া পর্যন্ত রফিকুল আমিন সেন্টারে আসবেন না। টু দ্য পয়েন্ট, রফিকুল আমিন কি ডেস্টিনি 2000 লিমিটেডের কিছুই না? উনি কি 2000 লিমিটেড 49 ভিতরের একজন না? তাহলে উনি সিইও নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি আলী সেন্টারে আসবেন না। উনি এখানে একটা কি দেখা দিছে, বিভাজন উনি তৈরি করে দিছে। এখানে পত্রিকা মাথাবে এসে পত্রিকা অফিস ঘুরে 2000 লিমিটেড অফিসে আসলেন না, উনি এখানে একটা বিভাজন স্পষ্ট তৈরি করে দিয়েছে। পরে উনি 26 তারিখে হাঙ্গামা করার জন্য এসছে, এটা জাতীয় বন্ধ দিবসে উনি 26 তারিখে হাঙ্গামা করার জন্য এসছে। এটা আমরা খুবই ব্যথিত হয়েছি। এগুলার ফিল্ডে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে এগুলার বিষয় কি দিতে হয়, জবাব দিতে হয়। ওনার আচরণগুলো আমরা স্পষ্ট হয়ে গেছি, উনি যে 2000 লিমিটেডের পক্ষে না। আর উনি কেন পক্ষে না এই বিষয়ে আমার সাথে বেশি বলতে পারবে সাইদ ভাই। আপনি সাইদ ভাই থেকে এই বিষয়ে আরো ডকুমেন্ট নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সোহেল ভাইকে। আমরা এখন একটু ব্যতিক্রম ধর্মী আর একটা বিষয়ে একটু যাচ্ছি। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সাইদ ভাইকে দিয়ে শুরু করবো। সেটা হচ্ছে আমরা দেখি সবসময় যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই টেলিভিশনে বিশেষ করে টক শো গুলো অনেক জনপ্রিয়। তার ম্যাক্সিমাম টক শো গুলো কিন্তু রাজনীতি নিয়েই হয়, তাই না? রাজনীতি নিয়েই হয়। কিন্তু আমরা শুরু থেকেই যখন বিজনেসটা করতাম তখন থেকে আমরা শুনতাম বা জানতাম যে এই আমাদের রফিকুল আমিন স্যারে বলেছেন যে ডেস্টিনি হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। এখন সবকিছু মিলিয়ে উনি আমাদের ডেস্টিনির কর্তৃত্ব উনি চাচ্ছেন, নেতৃত্ব উনি চাচ্ছেন, পাশাপাশি আবার দলও ঘোষণা করছেন বা দল রাজনীতিও শুরু করছেন। এই সবকিছু মিলিয়ে এটা কি ডেস্টিনির সাথে যায়, বা এই বিষয়ে আপনার মন্তব্য কি হবে, আমি একটু শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ শামিম ভাই। আসলেই মানে এটা একটা কি বলবো, হঠাৎ করে এই কথাটা শোনার পর অনেকে মনে কমেডি, কমেডি করতেছে মনে হয় যে এই অবস্থা। কথা আছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বাংলাদেশের রাজনীতি, হ্যাঁ, আসলে ওই যে বললাম যে আসলে তো এক যুগ ছিল না, ঠিক আছে, যার জন্য বুঝতে পারতেছেন। বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, হ্যাঁ, ডক্টর কামাল, সেও কিন্তু রাজনীতি শুরু করছিল। কাদের সিদ্দিকী, সেও রাজনীতি শুরু করছিল। ওই যে সাবেক রাষ্ট্রপতি বদ্যুৎ চৌধুরী, সেও রাজনীতি, মান্না রাজনীতি সেও শুরু করছিল। তা এখন ব্যাপারটা হয়েছে, উনি যদি 2012 আগে চিন্তা করতো তাহলে বাংলাদেশে এই রাজনীতি খাইতো, হ্যাঁ, নিবন্ধন নেওয়া খাইতো। ওনার নেতৃত্বে আমরা যারা পাগল ছিলাম, ওনাকে বিশ্বাস করতাম, মনে প্রাণে ভালোবাসতাম, হ্যাঁ, ওনাকে লিডার মানতাম, তখনকার সময় ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ওনাকে যে কারা বুদ্ধি দিল, ঠিক আছে, ওই যে আপনি এটিএন বাংলার মাহফুজ চিনেন তো, এই লোকটার ওই যে ঈদের সময় ওনার গানের অপেক্ষা সবাই ছিল, এক ধরনের মানুষ। মানে ওনার গান না শুনলে পোলাপনের ঘুমাইতো না, হ্যাঁ। এবং উনি ধরেন উনি বুঝতে পারতেন না ওনার নিজে টোল হচ্ছে, মানে যেই সেই যা তাই হইতো ওই ওই সরকারের আমলে। এবং একটা মানে টোটাল দেশটা একটা কমেডির উপরে নির্ভরশীল, যা যা তাই সে তাই করতো। এই মাহফুজ সাহেব যেভাবে চিন্তা করতো, এই মাহফুজ আসলে সমস্যা না, সমস্যা আশেপাশে যারা ফুলাইতো। স্যার আপনার কাম তো হিট, আপনি তো আসলে মানুষের সেরা কণ্ঠশিল্পী। রফিকুল আমিনের বলবো না যে উনি আসলে ঠিক আছে, কিন্তু আশেপাশে এই যে পাম দেওয়ার মতো কিছু লোক তৈরি হয়েছে, হ্যাঁ, জি হুজুর জি হুজুর, বিশাল কিছু। আপনি দল করবেন, 45 লক্ষ লোক আপনার সাথে ই করবে। আমার তো 45 জন নেতার পিছনে ঘোরার মতো মানুষ নেই। উনিও মনে করছে আসলেই তো মনে হয়। কিন্তু উনি যে পূর্বে ওনার গায়ে গন্ধ আছে, উনি এটা মাথায় এখন মধ্যে নেয় না, এবং এই লোকগুলাও নেয় না। ব্যক্তিগত ভাবে আমরা 30 বছর পর্যন্ত রাজনীতি করি। আমি মহানগর উত্তর দক্ষিণ যুব দলের সাথে আছি, প্রকাশ্যে ওইভাবে আসলে অনেক কিছু করি না গত ফ্যাসিস্ট সরকারের আমলে। কারণ আসলে মামলা হামলা, যদিও মামলা একটা আছে, তারপরও আমরা ওইভাবে যাই না, ঠিক আছে। তো এখন বলবো উনি যখন মাঠে আসবে,
উনি চিন্তাও করতেছে না যে ওনার জন্য এই যে যারা পাওনাদার, হ্যাঁ, তারা কি ওয়েট করতেছে, তার জন্য কি ওয়েট করতেছে। উনি আসলে এটা ওনাকে আসলে বোঝানোর মতো, ওই যে শেফুদা বলতো, শেফুদা আছে না, উনি বলতো হাসিনার যে এই আশেপাশে ভালো লোক নেই ওনাকে বোঝানোর জন্য, ওনারা থামাও। আমি মনে করি ওনার আশেপাশে আসলে ভালো লোক নেই ওনাকে থামানোর জন্য, বুঝতে পারছেন ওটা। তো এখন আসলে ওটা যে আমি তো এক জঙ্গল টানলাম, বাংলাদেশের অনেক বড় বড় রাজনীতিবিদ এখনো, হ্যাঁ, ওই এক নেতা এক রাজনীতির দলে আছে। ওনার আশেপাশে অনেকে তো দেখি আবার এমপি আর স্বপ্ন দেখে। আগে মাঠে আসুক, কত ধানে কত চাল উনি তখন বুঝবে। যদি ওনার আশেপাশে, এবং আমার কথা যদি উনি শুনে থাকে, ওনাকে রিকোয়েস্ট করবো যে আপনি আপাতত অনেক আহ, অনেক রেকর্ড আপনার আছে, অর্থাৎ এই রেকর্ডের নতুন করে এই রেকর্ডটা করতে যায়েন না। না, আপনি যে ওই যে বললেন যে মনে করেন আশেপাশে পাম্পিং করার কিছু ব্যক্তি আছে, আমি গতকালকে এই বৈশাখী টিভির একটা ফুটেজ দেখলাম, সেখান থেকে উনি প্রোগ্রাম শেষ করে উনি সিঁড়ি দিয়ে নামতেছিলেন একটা সানগ্লাস পরে। তো যখন সিঁড়ির মাঝামাঝি গেলেন, উপর কালো কালো সানগ্লাস, একটা সাউন্ড আসছিল, স্যার আপনাকে কালো সানগ্লাসে খুব সুন্দর লাগতেছে। রাত্রের বেলা কিন্তু আপনি দেখেন খুব সুন্দর লাগতেছে স্যার, সে আপনি যে আগে ট্রেনিং করাইতেন না, একেবারে তার চেয়েও বেশি সুন্দর লাগতেছে। মানে আপনি দেখেন এখনো সেই লোকগুলা কিন্তু ওনার চারপাশে ওনাকে এইভাবে মোল্লা পাম যাকে বলা হয় সেই কাজগুলা করে যাচ্ছে। এগুলো যদি প্রতিনিয়ত চলতে থাকে, তাদের কথা শুনে যদি এই ধরনের সিরিয়াস কিছু ডিসিশন যদি উনি মেক করতে যায়, এটা যে কত বড় বুমেরাং হয়ে যাবে, কত বড় একটা প্রবলেম হয়ে যাবে, এটা তো বলা অপেক্ষা রাখে না। যাই হোক, রাজনীতি প্রসঙ্গে আমি সোহেল ভাইয়ের কাছ থেকে একটু 1 মিনিট শুনতে চাই। 2012 দিকে, মেবি এটা 12তে হবে, মিরপুর ইনডোর স্টেডিয়াম, আশা করি আপনিও ছিলেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে একটা প্রোগ্রাম হয়েছিল, কাউন সেলিব্রেশন কার জানি। ওইখানে জসিমউদ্দিন রানা সাহেব, আমাদের বাড়িয়ারাটার মিরসরার মাঝামাঝি যার বাড়ি, আমি ওনার বাড়িঘর সব চিনি। ওই দিন উনি আর মেক আজাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই বয়েস জসিমউদ্দিন রানা সাহেব যে বক্তব্যটা দিছে, আমি পরে হাসতেছি। নির্লজ্জ বেহায়ার মতো বক্তব্য দিছে। তার কি যোগ্যতা জসিমউদ্দিন রানার, তার কি কোয়ালিটি, সে কি পারে, তার কি টিম, সে কাজ সেন্টারে কাজ করে, এগুলো আমার সবই নখদর্পণ, সবই জানা আছে। এই জসিমউদ্দিন রানা প্রতি সপ্তাহে একদিন পেনি অফিসে আসতো, প্রতি সপ্তাহে একদিন, মাসে 4 বার আসতো। তার কি কোয়ালিটি, এগুলো আমার চাইতে বেশি কেউ জানে না। আমি ডিএসটিসিতে থাকার সময় প্লাস উনি আমাদেরকে ট্রেনিং করাইতে আসতো। আমাদের জাহাঙ্গীর ভাইকে বলতো, তোমাকে আমি একটা ওডি গাড়ি গিফট করব, তুমি এটা 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 হইতে পারলে। উনি আমাদেরকে উনি জ্ঞান দিচ্ছে যে এমডির কথা মতো উঠতে হবে, বসতে হবে। ওই জসিমউদ্দিন রানা আমার মনে আছে ওই মিরপুর স্টেডিয়ামে বক্তব্য দিছিল, আগামীর ক্ষমতায়ন আমরা রাজনীতি করব, প্রত্যেকটা ওয়ার্ডে মেম্বার আমাদের, প্রত্যেকটা ওয়ার্ডে চেয়ারম্যান, ইউনিয়নে চেয়ারম্যান আমাদের, প্রত্যেকটা জায়গায় এমপি আমাদের, আমাদের মন্ত্রী হবে আমাদের ক্রাউন গুলা। তাদের এই বেপায়েসা এই বক্তব্যটা আমাদের লাইফে প্যারেক মেরে দিয়েছে। এই লোকগুলারে যদি পাই রে ভাই, রাস্তার উপরে ব্লেড দিয়ে এঁকে এঁকে এই 12 বছরের প্রতিশোধ নিয়ে নিব। একটা লোক, আমি তো গ্রুপ গুলাতে লিখি, তোরা প্রকাশ্যে আয়, আমরা আমাদের এই 25 বছরের লাইফের প্রত্যেকটা অর্জন নিয়ে নেব। আমার বাবা বিমান বাহিনীতে চাকরি করে রিটায়ার্ড হয়েছে, এয়ারফোর্সে। আমার এয়ারফোর্সে চাকরি হয়েছে। আমার আপলাইন হান্নান, আপলাইন বেলাল, আপলাইন বাহাদুরকে বললাম কি করা যায়, দূর বেটা, কয় টাকা বেতন পাইবি, এই চাকরি করার দরকার নাই, এখান থেকে তো আমরা লাইফ গঠন করব। বাহাদুর পেনি কলেজে রাজনীতি করতো, আমি পেনি কলেজে রাজনীতি করতাম, ওখান থেকে চলে এসেছি। ফেনী শহরে যতজন বিজনেস করছে, আমাদেরকে বিক্রি করে বিজনেস করছে, এই 2 জন লিডার দেখো আমাদের সাথে কাজ করতেছে। প্রত্যেকের টিম অফিসে ঘুরে ঘুরে আমরা ক্লোজিং দিতাম। তো কার কি যোগ্যতা, কার কি হেডম, কোন আপলাইন কোন লিডারের কি যোগ্যতা, এগুলো তো আমাদের জানা আছে। এই জসিমউদ্দিন রানায় ওই সময় যে প্যারাকটা মেরে দিছে, সেই 12 বছর পরে এখন টোটালি আমার বাসায় যেটা হচ্ছে ডেথ ডিসঅর্ডার। রফিকুল আমিন সাহেবের
বডিতে প্রেস মেকার বসানো, প্রেস মেকার। ওনার হার্ট কাজ করে না, ওনার হার্ট পাঞ্চ করে না, যার জন্য এক্সট্রা পাম্পিং, ওনার এখানে এক্সট্রা পাম্পিং মেশিন বসানো হয়েছে। উনি এমনি তো রিজেক্ট। জামিন বাণিজ্য বাটা পড়েছে, ও শেয়ার বিক্রি এখন বাটা পড়েছে। এখন তার টাকা কালেক্টের নতুন ধান্দা হয়েছে এই রাজনীতি। রাজনীতির নামে এই দেশে কি অভাব হয়েছে? প্রতি ঘন্টা একটা রাজনৈতিক দল করা যায়। ওই আজকে আমাদের পিএইচডি রাজাউল করিম রুবেল, এই শান্তি কোম্পানি রোডে বাসা রাজাউল করিম রুবেল, তাহের পিএইচডি, তাহেরের ডিস্ট্রিবিউটার, উনি বলতেছে যে বাকি পিঠা খাওয়ার জন্য রেডি হইতেছে। এখন পিটানো রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে পিটানো হবে। এখন পিটানোটা হবে রাজনৈতিক প্রতিপক্ষ। এখানে এখন আর অন্য কিছু কোনার কি নেই, দেখার সুযোগ নেই। রাজনীতির প্রতিপক্ষ আমি একটা পেজে পাইছি, উনি 17 তারিখে, এই মাসের 17 তারিখে ওনার উদ্বোধন হবে। উদ্বোধনটা হয়ে গেলে আমি পোস্ট দিছি যে আমি দায় মুক্ত, আমি এটার সাথে সম্পৃক্ত না। কারণ আমরা চোর না, আমরা জামিন বাণিজ্যের সাথে জড়িত না, আমরা কোশেয়ার বিক্রির সাথে জড়িত না, আমরা রিয়েল বিজনেস করেছি, আমরা উন্মুক্ত সবসময় থাকি। এই জন্য আমি এটা ডিক্লেয়ার করেছি। আমি বলছি যে যারা জামিন বাণিজ্যের সাথে জড়িত, যারা কোশেয়ারের সাথে জড়িত, আপনারা নিজের পিঠ বাঁচানোর জন্য নিজে কি হন, তৈরি হন। আমাদের পেনির পিএইচডি নয়ন সাহা থাকে মাস্টার পাড়ায়। এই আওয়ামী লীগের সময় সেই হিন্দু, তার পার্সোনালি 18 লাখ টাকা বিনিয়োগ মাল্টিপারপাসে, তাকে বেঁধে তার পুরা পরিবারের সদস্যকে হেনস্থা করে এদের কাছ থেকে টাকা নিয়ে গেছে পাবলিক। আমার পিএইচডি নুরুল হক, বাংলা বাড়ি, আমাদের পেনি বাংলা সোনাগাজী, বলতেছে যে কালকে বলতেছে যে ভাই গড়ে মনে হয় 20 লাখ টাকার কি আছে, মানি রিসিট আছে ট্রি প্ল্যান্টেশনে। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমার বক্তব্য থাকবে, ভিডিওটা যে যেখান থেকে শুনবেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ জেলা থেকে, প্রত্যেকটা ব্যক্তি আপনারা প্রতিরোধ গড়ে তুললেন আমাদের পাওনা টাকার জন্য। আমাদের টাকা দিতে হবে। আর এখন আমরা অ্যাকশন করতে সুবিধা হবে, আমরা একটা প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাথে লড়তেছি, সে একটা রাজনৈতিক দলের নেতা। আর একটা আমার অনুরোধ রইল, এটা আপনারা কাজ করবেন যেভাবে করা দরকার। একটা রাজনৈতিক দলের নেতা কি করি, একটা মিডিয়াতে বসে, রফিকুল আমিন কি করি বৈশাখী টিভিতে বসবে, তাকে এটা নিয়ে চ্যালেঞ্জ করা দরকার। বৈশাখী টিভি বসিত সে একটা রাজনৈতিক দল পরিচালনা করতে পারবে না। তার 17 তারিখে উদ্বোধন হয়ে গেলে তাকে এটা নিয়ে আদালতে যাইতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। এক কথা হলো, আমরা এতদিন যাহা ভালো ছিলাম, মানুষকে যাহা বুঝিয়েছি, এখন আমার এই রাজনীতির পাগলামিটা যেটা 12 সাল থেকে শুরু হয়েছে, আমাদের একজনেরও পিঠের অস্তিত্ব থাকবে না আমরা যদি তার এগেইনস্টে রাস্তায় না নামি। বাধ্য হয়ে আমরা এখন তার বিরুদ্ধে রাস্তায় নামবো, আমাদের পিঠ বাঁচানোর জন্য, যে আমরা রফিকুল আমিন বিরোধী লোক, ওনার পক্ষের না। রাজনীতিটা একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার। এই হচ্ছে আমার বক্তব্য ভাই। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, বাংলাদেশে তো অনেক বড় বড় রাজনীতি দল বা রাজনীতি যারা করে তাদের কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানও আছে। তাহলে সেই ক্ষেত্রে রফিকুল আমিনের এই ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ডেস্টিনি মনে করেন 2000 লিমিটেড বা আদার্স, তো পাশাপাশি উনি রাজনীতি করতে সমস্যা কোথায়, এই জিনিসটা একটু বলবেন? জি রাইট, হ্যাঁ, আপনি একটা ভালো পয়েন্ট বলছেন, এই জন্য ধন্যবাদ। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান আগে রাজনীতিবিদ, জিয়াউর রহমান কর্মক্ষেত্র থেকে রাজনীতিবিদ, জামাতের লোকজন তারা স্পেসিফিকলি এখন যিনি দায়িত্বে আছে রাজনীতিবিদ। একটা বিষয়, রাজনীতি এক জিনিস, বিজনেস আরেক জিনিস। রফিকুল আমিনকে এই দেশের মানুষ চিনে ডেস্টিনি গ্রুপ দিয়ে। ডেস্টিনি গ্রুপ কোন রাজনৈতিক দলের কোন প্রকার সাইনবোর্ড বহন করে না। আমরা এখানে মাল্টি কম্বিনেশন, আমরা বহু দলের রাজনৈতিক লোক এটার সাথে সম্পৃক্ত। স্পেসিফিকলি যদি বলি, রফিকুল আমিন যে দল করে, এই দলে উনি শেয়ার হোল্ডার, 49 জন শেয়ার হোল্ডারের ভিতরে কয়জনকে পাবে? এক আসেন। ওনার রাজনৈতিক দলের সাথে আমরাও সম্পৃক্ত হইতাম, ওনার হাতে সুযোগ ছিল। উনি যদি জেল থেকে বেরিয়ে যদি বলতো যে 2000 লিমিটেডের স্টাইলে চলবে, আদালত কর্তৃক বোর্ড, আর এখন তোমরা যারা চালাইতেছ তোমরা চালাও, আমি দেখতেছি। আর আমার জেলে বসে তৈরি করা ডিটুক অ্যাসোসিয়েশন,
যার এমডি শহীদ, তার নেতৃত্বে ডিটুপি অ্যাসোসিয়েশন চলবে। ডিটুপি অ্যাসোসিয়েশনের আন্ডারে 40+ কোম্পানি নিবন্ধিত আছে। আমাদের ফেনীতে অনেকগুলো কোম্পানি আছে, এর ভিতরে একটা আছে ম্যাগনিফিসেন্ট, যেটার নেতৃত্বে আছে মিল্লাত সাকি, আরো বেশ কয়েকজন। এভাবে সারা দেশ থেকে 40-50টা কোম্পানি ডিটুপি অ্যাসোসিয়েশনের আন্ডারে নিবন্ধন নিছে জয়েন্ট স্টক থেকে। এগুলার দায়িত্বে আছে সিরাজুল মনির, রফিকুল সরি এই শহীদ। রফিকুল আমিন অ্যাসোসিয়েশনের কিছু না, অন্যান্য কিছু না। উনি ইন্ডিভিজুয়ালি বলে দিতে পারতো 2000 লিমিটেড এক্সট্রা স্ট্রাকচারে চলবে, অ্যাসোসিয়েশন যেটা আমি জেলে বসে তৈরি করেছি এটা একটা স্ট্রাকচারে চলবে। এরপরে উনি আমাদেরকে ডাক দিতে পারতো, উনি পিএইচডি দেরকে এক্সট্রা কল দিতে পারতো, ডায়মন্ডদেরকে এক্সট্রা কল দিতে পারতো, ক্রাউনদেরকে এক্সট্রা কল দিতে পারতো। কল দিয়ে সমগ্র বিষয় কিভাবে উন্নতি করা যায় এই বিষয়ে কথা বলি, আস্তে আস্তে উনি পয়েন্ট দিতে পারতো। আসেন, আমরা আগে রাজনীতির প্রতিহিংসার শিকার। তো আমরা যেহেতু সাবেক পরিচালকগণ বিভিন্নভাবে আদালত কর্তৃক নিষিদ্ধ আছি, বাজেয়াপ্ত আছি, আমরা চাইতেছি আমাদের প্রতিষ্ঠানটাকে টিকে রাখার জন্য আমরা একটা রাজনৈতিক দল করি। আপনারা আসেন, আপনারা সবাই আমাদেরকে সমর্থন করেন, তাহলে আমরা নির্দিষ্ট সময়ে আস্তে 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 আমরা পাবলিকের টাকা দেওয়া শুরু করতাম, পাবলিকের সাথে উঠা বসা শুরু করতাম, তখন মানুষ আবার আমাদের দিকে আসে কি হয়ে যেত, ইনভলভ হয়ে যেত। বাট এখন উনি চোর, রফিকুল আমিন স্পেসিফিকলি চোর, চোর, চোর। আমরা তার কাছে টাকা পাবো, সে পাওনাদার, সে 12 বছর 3 মাস 5 দিন সাজাপ্রাপ্ত আসামি, সে চোর। আগে সে পাবলিকের টাকা পরিশোধ করতে হবে, তারপরে তাকে যদি রাজনীতি করার দরকার হয় সে রাজনীতি করতে পারত। বাট এখন তো সে যেখানে যাবে, যেখানে তার ছবি লাগাবে, তার ছবিতে ক্রস চিহ্ন দিয়ে পাবলিক বলবে সে চোর। যেমন আমাদের ফেনীর প্রত্যয়, আজকের কথা বলতেছি, কোথাও হাইলাইট হয় না কিন্তু ফেনীতে হয়ে গেছে। ফেনীতে একটা পত্রিকা আছে ফেনীর প্রত্যয়, আমি গ্রুপে দেখবেন, ওইখানে এটা লেখার সাথে সাথে মানুষ কি পরিমাণ নোংরা কমেন্ট করছে, এই নোংরা কমেন্ট গুলা ব্যক্তিগত কাউরে দিয়ে রফিকুল আমিনের কাছে পাঠাইয়েন। নির্লজ্জ, বেহায়া, জেলখানা লোকদের সাথে একত্রিত হয়ে এই লোকটা টোটালি মেন্টালি ডিসঅর্ডার, তার ট্রিটমেন্ট দরকার। একটা মেন্টাল লোক দিয়ে কখনো রাজনীতি হবে না, আর চোর দিয়ে কখনো রাজনীতি হয় না, চোর, এই জন্য তাকে দিয়ে রাজনীতি হবে না, এক কথাই শেষ। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় আসলে বুঝলাম এই কথা থেকে, এটা বলা অপেক্ষা রাখে না। আমি আর একটু অ্যাড করি, আমি আপনার কাছে আসতেছি, আপনার কাছে। হ্যাঁ বল, আপনি অ্যাড করেন। আমার থেকে মানে আমাদের সোহেল ভাই তো আসলে মাঠঘাটের রাজনীতিবিদ, একদম রুট লেভেল থেকে আনা, ওনার কিন্তু রাজনৈতিক বিশাল পরিচয় আছে। হ্যাঁ, তো আমাদের দেশে আসলে রাজনীতি করতে হলে মানে আসলে ওই কিছু লাগে না, মানে হইলে হয়েছে। যেমন হিরো আলম, আপনি নাম শুনবেন, গুলশানের মতো জায়গায় সে পোস্টার ছাপাইছে, গুলশানের মতো জায়গায় এলিট শ্রেণীর মানুষগুলো থাকে। তো এখন এই দেশ পরিচালনা করার জন্য ধরেন কপাল ভালো হয়ে গেছিল, আর আরাফাত জোর করে ওরা ঠকাইছে, এই লোক সংসদে যাইতো, মানে এই দিয়া এই দেশে কি ফায়দাটা হইতো। এবং এর চয়েসও করছে কিছু মানুষ, তারা ভোটও দিচ্ছে, দেখেন খেয়াল করে ভোটটা, তারা ভোটও দিচ্ছে। আপনি যেটা বলছেন ওনার রাজনীতি করতে সমস্যা নেই, উনি ওনার মতন রাজনীতি করবে, এটা কি। কিন্তু আমাদের পিছনে যে একটা সোহেল ভাই বললো যে আমাদের তো আসলে ডেস্টিনি বলতে বাটপার, ডেস্টিনি বলতেই তো আসলে এই জাতীয় ল্যাঙ্গুয়েজ যা দেওয়ার আমরা দিতে পারছি, এবং এইগুলো লিডার হচ্ছে উনি, আসলে ওনার তো আমরা টাকা দিচ্ছি। ইভেন উনি এগুলো আগে প্রুফ হয়েছে, পেপার পত্রিকায় যা বলছে আমরা তো আসলে শুরুতে বিশ্বাস করি না, পরবর্তীতে আমরা দেখছি যে আসলে এগুলো প্রুভেন, যাই বলছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, রশিদের রানার নিয়ে কথা বলছে, জুবার ছেলে নিয়ে কথা বলছে, বিপ্লব নিয়ে কথা বলছে, মেকাজাদ নিয়ে কথা বলছে, মোসাদ্দেক, এরা আবার তার সাথে, এরা কিন্তু কত বড় অবস্থা নাই, এরা বিদেশে পলাই গেছে, এরা ইদানিং তার সাথে আবার যোগাযোগ করতেছে। এই 6 ফোরাম রয়েছে 10 কোটি টাকা দিয়ে 60 কোটি টাকা দিচ্ছে, এক একজনের 10 কোটি টাকা দিচ্ছে। কার টাকা দিচ্ছে? ওনার বাপের টাকা দিচ্ছে। কিসের জন্য দিচ্ছে? মানে ওনার যে চুরি যে জায়গাগুলো, এগুলোকে সেফ গার্ডে নেওয়ার জন্য এদেরকে 10 কোটি টাকা করে দিচ্ছে। খেয়াল করেন ব্যাপারটা। এবং এই চোর নিয়ে আবার উনি আবার হেরা পরামর্শ দেয়, হেরা ফুলায়, জসিমউদ্দিন রানার উনি বলছে, সেই রানা আবার পরামর্শ দেয় মেক আজাদের, তার টিমের পোলাপান সে আসলে তারা খাইয়ে ফেলাই দেয়,
তারা যে টিমে দুর্নীতি করছে। জসিমউদ্দিন রানা পিএইচডি না, পিএইচডি ফোর আমার সভাপতি হয়, খেয়াল করেন ব্যাপারটা। ওই যে বলতাম হিরো হিরো আলম মার্কা লোক কিছু জুড়ছে ভাই। হ্যাঁ, যারা তেল দিতে পারছে, তৈল মারতে পারছে তারাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, এরপরে জুবের ছেলে তো আপনার মনে আছে, মনে আমাদের শপিং মলের দায়িত্ব দিয়েছিল, কোটি কোটি টাকা সে চুরি করছে। এখন ব্যাপারটা হচ্ছে মানে সারা গায়ে ক্ষত, ঔষধ দেবেন কত? এই ক্ষতদের নিয়ে তার যে রফিকুল আমিনের যে ভাগ বাটোয়ারা গুলা সঠিক জনের কেউ প্রকাশ না করে, এই ধরনের একটা স্তর লোক রাখছে, রাখার পরে সে এই কাজগুলো করছে গেল। বিশেষ করে এখন ব্যাপারটা হচ্ছে কি, উনি আসলে যা বুঝে, হ্যাঁ, ওনার আসলে একটা মাইন্ড সেটিং হয়েছে, ওনার থেকে কেউ ভালো বুঝে না। আশরাফ ভাই এত চমৎকার একটা প্ল্যান রেডি করলো, করছে। ওনার কাছে যখন আমরা গেছি, উনি কি বলে জানেন, আমি ডক্টরেট করা, আমার মতো মানুষ প্ল্যান বুঝি নাই, এমন সে প্ল্যান তৈরি করছে। খেয়াল করেন ব্যাপারটা, মানে সে তার ইগোর স্টাইল কোথায় আছে আপনি বুঝেন? সে প্ল্যান বুঝে না, তার প্ল্যান সেরা প্ল্যান। এবং এই প্ল্যান তৈরি করতে জেলে বৈশাখ কর্মকার ভবিষ্যতে সে গল্প করিয়া সেখানে এই প্ল্যান তৈরি করছে, 4 কোটি অলরেডি দিয়ে দিয়েছে যে এই সফটওয়্যার বানাইছে। খেয়াল করে, মানে মানুষের বোধাই বানাইয়া, ওনারা যে বোধাই বানাইয়া মানুষের টাকা নিচ্ছে, এইগুলা বলে কোন ভাই এগুলা? মানে উনি আসলে ওনারা বুঝাবে কে? সে বুঝার মতো যে আর বুঝাইবে বুঝতে পারবেন না। এখন আশরাফ ভাই সিম্পল সুন্দর এত চমৎকার একটা প্ল্যান ওরা দেখাইছে, এই প্ল্যান ওনার মাথায় ঢোকে না। আর উনি যে প্ল্যান তৈরি করছে যে জাহাজ, এই প্ল্যান আসলে এটা 100 বার বুঝাইলে আমার মাথায় 100 টাকা 200 টাকার প্ল্যান তৈরি করে কর। তা এখন সেই দুঃখ কারে কারে বলবেন? দ্বিতীয় কথা হয়েছে যে উনি আসলে এই যে আরেকজনের কষ্টের অনুভূতিটা নেওয়ার মতো, অ্যাবজর্ব করার মতো ওনার আসলে এই মাইন্ড শুরু থেকে ছিল না। উনি আপনি ডেস্টিনি মানলে থেকে আপনি একটু কষ্টের কথা বলতে গেলে উনি এগুলো শুনতো না, সবের কথা বলতে গেলে উনি কখনো শুনতো না। খেয়াল করেন না, ব্যাপারটা হচ্ছে ওনার যা মনে চাইছে উনি তাই সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটা এমএলএম কোম্পানি, মাল্টি লেভেল মার্কেটিং, যেটা নিয়ে মানুষ বুঝে না। আজ থেকে সে 25 বছর আগে মানুষ এটা বুঝতো না। আমরা যাইয়ে যে বুঝাইছি, উনি যে বুঝায় নাই, ঠিক আছে? উনি ওনার সেন্টার থেকে উনি পিএইচডি অনেক কষ্টে, উনি যে বুঝে না, আমরা যে বুঝাইছি মানুষকে, পজিটিভ যে বুঝাইছি, হ্যাঁ, এবং মানুষ করছে ওই এমন। উনি আমরা একটা এমএলএম কোম্পানি, আমাদের তো ভাই বৈশ্বিক করার দরকার নাই, আমাদের তো পত্রিকা করার দরকার নেই। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, আমাদেরকে 100 বার কিনতে পারে। আমার তো সিডরে দান করার দরকার নাই, আর একজনের টাকা ফুডেন্ট কি করার দরকার নেই। তো আমাদের ওই যে ভাষা সহিংসতা দেওয়ার দরকার নাই, আমাদের তো ওই যে বিপিএল করার দরকার নাই। আমরা আমাদের থেকে বড় বড় কোম্পানি বাংলাদেশে আছে, ওনার ঘাট তারামির কারণে এগুলো করা। আমার তো ভাই আমি এমন করবো, আমার কাজ হচ্ছে হিডেন, আমি কাজ করে যাবো। উনি ওনার ইগো দেখাইছে, হ্যাঁ, ইগো দেখাইতে যে আজকে ডেস্টিনিটা বিপদে ফেলাইছে। একমাত্র ওনার ঘাট তারামির কারণে এই ডেস্টিনিটা ধ্বংস হয়েছে, অন্য কোনো কারণে না। আসেন ইমোশনের কথা বলছি। আমি একবার বারডেমে গেলাম, উনি তখন বারডেমে। আমার 6 সাইকেলের একটা মেয়ে কুমিল্লা পলিটেকনিক যারা পড়তো, তো ওইখানে যেহেতু পলিটেকনিক ব্যাপারে আমার 9টা পিএইচডি কুমিল্লা পলিটেকনিক, এবং আমার বিজনেসটা যখন আমি কুমিল্লা ব্যবসা শুরু করি, ওই আনিস ভাই, ওই আমার নেট অ্যাডমিনিস্ট্রেটর, ওইখানে যাই আমি, ওই যে হল রুম নিজে পরিষ্কার করে সেমিনার দেখি। তখন তখন কুমিল্লা অফিসে কেউ ব্যবসা করে না, 2004-এর ঘটনা। আমি ওখানে ওই পোলাপান নিয়ে ব্যবসা শুরু করছি কুমিল্লা একচেটিয়া, কুমিল্লা কোটবাড়িতে, এই পলিটেকনিকের জুড়ে আমার ওখানে 9টা পিএইচডি। এই যে একটা মেয়ের নাম ছিল পলি, তো এই মেয়েটাও তখন খুব স্বপ্ন ছিল ডায়মন্ড হবে, সে সে ডেস্টিনির এইটা হবে সেটা হবে। তো সে তার এলাকা থেকে এভাবে গাছে বিনিয়োগ করেছে এবং শেয়ারে বিনিয়োগ করেছে। তো বিনিয়োগ করবো, কোম্পানিটা বন্ধ হয়েছে। যখন সে এলাকায় গেছে তখন পোলাপানে ধরছে, মানে গার্জিয়ানরা ধরছে, তুমি আমাদের টাকা দিয়ে যাবা। এখন 18-19 বছরের একটা মেয়ে, হ্যাঁ, তাকে যখন এভাবে ধরছে, ফ্যামিলির মানুষ জানে না সে যে এই ব্যবসা করছে, ফ্যামিলির মানুষ বকাবকি করছে, রাস্তাঘাটে পোলাপানে বলছে টাকা দে নাইলে ওইটা দে। বুঝতে পারছেন ব্যাপারটা? তুই টাকা দিবি, দিয়ে যাবে, নাইলে ওইটা দিবি। সেই মেয়ে সেই রাত্রে, পরের দিন রাত্রে হার্ট অ্যাটাকে মারা গেছে।
এবং তার বাপ মা হাও করে কান্না শুরু করছে, বাবা কি ব্যবসা করছো তারা, আজকে মান সম্মানের কারণে এই আমার মেয়ে বাসায় এসে খায় না রাত্রে, রাস্তাঘাটে কে কি বলছে, হ্যাঁ সে আবার তার আপনার পিএইচডির এই কথা বলে গেছে রাতে, সেও কি দেবে, পোলাপান মানুষ। আমারও ফোন দিয়েছে, ভাইয়া কি করবো, আমি বললাম ওকে একটু শান্ত হইতে বলো, দেখা যাক, সবে মাত্র তো আমরা আসবো, বা ওই মানুষগুলো বলে রাতে সে মারা গেছে। ভাই পরের দিন ওনার কাছে আমি বারডেমে দেখা করতে গেছি, রফিকুল আমিনের কাছে আমি বারডেমে পরের দিন দেখা করতে গেছি, ইমোশন আর ধরে রাখতে পারিনি। ওনার কাছে যাইয়া আমি ঢুকবো বিশ্বনাথ পোদ্দার, সম্মানিত টোটাল ডেস্টিনির মালিক, বুদ্ধিদাতা রফিকুল আমিনের, তো পোদ্দারে বললো যে এখানে তো ঢুকতে হলে টাকা লাগবে, মানে পুলিশের ইয়া নেয়। রফিকুল আমিন এমন এক চিড়াখানার বস্তু, ওনার দেখতে যাই কি লাগবে, মানে ওনার সাথে সাক্ষাৎ করতে গেলে টাকা লাগবে। তো মেজাজ খারাপ হয়েছে, তারপর আবেগে বিশ্বনাথ পোদ্দার 1000 টাকা দিতে হবে। এরপর টিকিট কেটে দেখতে গেলাম, আশ্চর্য জিনিস, উনি তখনকার সময়ে আপেল আঙ্গুর কমলা পাশে খাইতে আছে, আমি যাইয়া আবেগের ঠেলায় বলছি স্যার এই ঘটনা। বিশ্বাস করেন ভাই, ওনার কোনো একটা কথা যে সাইদ অথবা দেখো সমস্যা পড়ছি, ফ্যামিলিতে আমাকে সালাম দিও, অথবা তাদেরকে বুঝাই, বলে একটা কথা বললো না, বললো যে তুমি যাও, বাইরের লোক অপেক্ষা করতেছে, তাদের সাথে জরুরি কথা আছে, এইসব ঘটনা ঘটবে। বলেন অমানুষ হইলে একটা মানুষ এই কথা বলতে পারে? ওই দিন থেকে ওনার প্রতি আমি বুঝছি যে এটা তো মানুষের কাতারে নাই। কাকে আমরা বিশ্বাস করছি, কাকে আমরা ভালোবাসি, কেরিয়ারটা শেষ করছি, পড়াশোনা করে সিবিরে পর্যন্ত অন্য জায়গায় জমা দিই না, এই ডেস্টিনি প্রতি শেষ করছি। এই জন্য বললাম যে আসলে আসলে আপনি কাকে বোঝাবেন সোহেল ভাই? মানুষকে বোঝানো যায়, অমানুষকে বোঝানো যায় না ভাই। ইভেন সেটা 2012 পরে আরো ডাবল হয়ে গেছে। এই জন্য বললাম, আজকে কিছু লোক ওখানে টাকা দিছে, গত 8-10 বছর যারা টাকা দিয়েছে এদের ভিতরে অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকে এখন আর নতুন করে টাকা দেয় না, কিন্তু তারা এখন গাড়িতে ব্রাশ বিক্রি করে, ব্রাশ 20 টাকা ব্রাশ বিক্রি করে। ভাই ফ্যামিলি থেকে তো শেষ, বিয়ের সাথে তো করতেই পারি না, চলতে পারতেছি না, ওনারা টিম থেকে নিজের টাকা দিচ্ছে। আপনি পানির এই যে ফিল্টার মেশিন বিক্রি করে, বুঝতে পারছেন, বাট হোটেলে কাজ করে ভাই, মেসিয়ার হোটেলে কাপড়ের দোকানে কাজ করে, তারা বলছে ভাই ওনারে আমি লক্ষ লক্ষ উড়ে দিই, ওনার কাছে 5000 টাকা চাইছি, উনি টাকা দেয় না, বলছে আমার কাছে টাকা নাই, আমারই তো তোমরা উঠাইয়ে দাও। আমাদের এমদাদ ভাই, আপনি ওনার কথা শুনবো, ওনার একটা মেয়ে বা 22-23 বছর একটা মেয়ে মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, উনি ধরেন জায়গা বিক্রি করে ওনারে 1 লাখ টাকা দিয়ে আসছে, 1 সপ্তাহ পরে উনি যে 50,000 টাকা দেয় না। তো এই জন্য তারে যারা টাকা দিচ্ছে, যেসব লোক ইমোশন আছে, অনেকে তার থেকে সরে আসছে, কারণ সে নিতে পারে, সে কখনো কাউকে দেওয়ার মানসিকতা রাখে না, আর মনুষ্যত্ব। এখানে প্রাসঙ্গিক একটা কথা বলি, আসলে এই যে টোটাল ঘটনাগুলো যারা ঘটাইছে, মানে যাদেরকে দিয়ে ঘটানো হয়েছে, এদের সংখ্যা কিন্তু খুবই নগণ্য, মানে গুটি কয়েক ব্যক্তি, আর সাথে কয়েক হাজার মানুষ তারা ভিকটিম হয়ে গেছে। আমরা কিন্তু তাদেরকে দোষ দিচ্ছি না, তাদেরকে ভিকটিম করা হয়েছে, তাদেরকে লোভ দেখানো হয়েছে, তাদেরকে সেই স্বপ্ন দেখিয়ে তারা সেই টাকাগুলো উদ্ধার করেছে। দেখেন সেই মানুষগুলা মানে কতবার বিনিয়োগ করে ধরা খাইল। প্রথমত একবার ডেস্টিনিতে বিনিয়োগ তো সে করেছে, পরে আবার তার সমস্ত কিছু শেষ করে দিয়ে বাকি টাকাগুলো তার কাছ থেকে নেওয়া হয়েছে। আপনি বলেন তাহলে এই যে মানুষগুলা, বিশেষ করে ইঞ্জিনিয়ার শহীদ, সিরাজ মনির, তারপরে আরো কে কে আছে এখানে, এই যে কি বলে আপনার 6টা সংগঠনের যে নেতারা আছে, এরা সব মিলে কয়জন হবে? 50 জন হবে। এই 50 জন মতো ব্যক্তি এরা কিন্তু এই কাজগুলা করছে। তা আপনি বলেন এদেরকে কিভাবে ছেড়ে দেয়া যায়? এদেরকে কিভাবে ছেড়ে দেয়া যায়? আজকে 45 লক্ষ মানুষ, তারা কোথায় যাবে? তারা কার কাছে কি বলবে? যাই এই প্রশ্ন থাকলো, এবং আল্লাহ একজন যেহেতু আছেন, অবশ্যই এটার বিচার উনি নিজে হাতে করে ফেলবেন, এটা হয়তোবা কেউ বুঝে উঠতে পারবে না।
কথায় আছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। যা হোক, আমি শেষের দিকে চলে আসি প্রায়। আমি একটা প্রশ্ন করতে চাই, রফিকুল আমিন স্যার এখনো কিন্তু বলেন যে উনি 2 বছর 3 বছর পরে ডেস্টিনি 2000 লিমিটেড উনি চালু করবেন, এখনো বলেন। আমার প্রশ্ন হচ্ছে, উনি এখন যেই কর্মকাণ্ডে জড়াই গেছেন অলরেডি, প্রথমত উনি একজন আসামি, ওনার মামলা প্রত্যাহার হয়নি। তারপরে দ্বিতীয়ত হচ্ছে উনি এখন রাজনৈতিক দল খুলতেছেন বা এমন কিছু বিতর্কিত বিষয় করতেছেন, আইনগতভাবে ওনার অনেক বাধা আছে। সবকিছু মিলিয়ে উনি কি আসলে আদৌ ডেস্টিনি চালু করবেন বা করার পক্ষে আছেন? এই বিষয়ে আমি ছোট্ট করে আপনাদের কাছ থেকে মতামত চাই, সাইদ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আপনাকে একেবারে লিখিত দিতে পারি এবং এই প্রকাশ্যে বললাম উনি 100% উনি ডেস্টিনি চালু করবে না। এক, কারণ উনি বের হওয়ার পরে উনি এক এক সময় এক এক কথা বলছেন। উনি ওনার সাথে আমরা যখন মিটিং গেছি উনি বলছে আরজিসিতে শুধু কাগজটা জমা দিয়ে, রেকর্ডিং আমাদের কাছে আছে, জমা দিয়ে আপনারা স্টেটমেন্ট চালু করেন। উনি আর যখনই উনি মনে করছে আরজিসিতে আমাদের কাগজ নেবে না, এবার না নেওয়ার জন্য যত ফোন দিয়ে উনি তাই করছে। এবং যখনই আশরাফ ভাই চ্যালেঞ্জ হিসেবে আমরা, আপনি জানেন 25 মার্চে আমরা জমা দিয়ে আমরা স্টেটমেন্ট চালু দিন থেকে নাটক শুরু করছে এবং উনি আমাদের আলিসে তালা দেওয়ার জন্য আসছে। ওনার কপাল ভালো, উনি যদি তালাটা দিত, হাইকোর্টের পরিচালিত বোর্ডের বিরুদ্ধে উনি এখানে তালা দিতে আসছে, আপনি বুঝেন ওনার কি অবস্থা হইতো। এক, দ্বিতীয় কথা হচ্ছে উনি বের হওয়ার পরে এখনো দেখি অনেক ডায়মন্ড, অনেক বোট ওনার কাছে দেখা করতে গেছে, ধমকায়। মানে ব্যাপারটা হচ্ছে কি, উনি সেই 2012-র আগে পড়ে আছে। হ্যাঁ, তো এখন উনি ইদানিং দেখলাম অনেককে হুমকি ড্যামকি দেয়। আপনি দেখছেন গত লাস্ট একটা বোটের ছিল এবং ডায়মন্ড ওখানে ছিল, সেখানে কথা প্রসঙ্গে উনি বলছে আমি সুস্থ হইলই আমি সবার মানে হোগামান, মানে ওনার এই উনি ওনার মতো মানুষ এই ধরনের ল্যাঙ্গুয়েজ, উনি শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ওনার দিয়ে মানুষ কি শিখবে। এখন মূল ব্যাপার হচ্ছে অনেকেই, সত্যি কথা অনেকেই কিন্তু ওনার এই হুমকি দেনকে বুঝছে যে উনি খালি কলস, এবং ওনাকে চাইলে, ওনাকে যদি আমরা, উনি বের হওয়ার পরে যেই ধরনের, উনি যেহেতু এই বোর্ডের বিরুদ্ধে অসংখ্য কথা বলছে এবং উনি হাইকোর্টের নির্দেশনার বাহিরে অনেক কিছু করছে, আমরা চাইলে ওনাকে 1 সপ্তাহ বিরুদ্ধে কিন্তু হ্যারাসমেন্ট করতে পারি, সেটা আদালত করবে। আমরা মানে আদালতের মানে দ্বারস্থ হইলে উনি বিপদে পড়ে যাবে। বাট আমরা আসলে দেখতেছি উনি কোথায় যায়, কত দূর যেতে পারে। উনি, আমি আবারও বলি, উনি আসলে এখনো বুঝতে পারতেছে না কত দানে কত চাল। তো আমরা আসলে উনি যখন 26 তারিখে ওনার সেই রেকর্ডিং গুলো আছে, উনি তালা দিতে আসবে। আরে ভাই, এই তালা তো আমাদের পকেটের টাকায় কেনা, এই আলো জ্বলে আমাদের পকেটের টাকায়, আপনি তো আলো জ্বালান না। ডেস্টিনি 2000 লিমিটেড যেখানে আমাদের দায়, এই ডেস্টিনি পিএইচডি, ওই ডাবল পিএইচডি, এখানে যারা আছে তারাই এখানে কোম্পানি রিলেটেড লোক। আপনি এখানে আসবেন তালা দিতে, 26 মার্চ উনি আসছে, আমরা কিন্তু স্টেপ নিয়েছিলাম ওই সময় আসবে, বাট আশরাফ ভাই বলছে সরি ওখানে যাবে না। আমরা এখানে আসলে ওনার কি অবস্থা হইতো উনি চিন্তাও করতে পারতাম না। বাট আমরা আসলে চিন্তা ভাবনা করছি উনি মেন্টালি লোকটা আসলে এখন তো জায়গা মতো নাই, উনি তো আসলে অলরেডি মেন্টালি শক এবং সে এখান থেকে ডেট। অর্থাৎ ওনার সাথে আমরা এখন এইসব ব্যাপারে যাবো না, উনি ওনার মতো করে করতে থাকুক। নাহলে আমরা 26 তারিখে আমরা তো রেডি ছিলাম, শুধু আশরাফ ভাই বলছে তোমরা এখানে যাবে না, আমি না বলা পর্যন্ত ওখানে যাবা না। আমাদের তো ওই যে ওনার হাত ডাক সারা রাত্র পোলাপান দেখছে, হাত ডাক করে টুরে পরে সবখানে লোক এখানে আসছে, মানে ওনার হাত ডাক এত কয়েক হাজার লোক আই পাবে, পরে দিই 100 হয় না গুণা টুনা। আরে আমরা তো 10 জন দাঁড়াই যায় না, আমরা তো আর মাঠ থেকে টাকা উঠে না, আমাদের তো দুর্বলতা নাই, বুঝতে পারছেন ব্যাপারটা। তো এই জন্য বললাম এখন ওনার সময় আছে, প্রথমত ওনার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, ওনাকে 12 সালের আগ থেকে বের হয়ে আসতে হবে। এখন 25 সাল, ইভেন ওনাকে এখানে প্রকাশ্যে বলতে হবে ডেস্টিনি 2000 চলবে, এবং এখন ডেস্টিনি চালুর জন্য আমাদের কোনো বাধা নাই, কিন্তু আইনি কোনো জটিলতা নাই, বুঝতে পারছেন ওটা। কাস্টমার সার্ভিস রেডি, সার্ভার রেডি, সেই পুরনো সার্ভার, আপনি টিভি দেখতে পাচ্ছেন সবাই, উনি প্রত্যেক নিয়ত মিথ্যা ভুল ইনফরমেশন গুলো দিচ্ছে।
বলি আশরাফ ভাইয়ের কথা নিচ্ছে না। আশরাফ ভাই বুঝে আসলে 1 ঘন্টা পরে ওই যে আশেপাশে যারা আছে চামচা, এগুলো আবার তাকে উত্তেজনা সৃষ্টি করে এবং উনি ঘন্টার পর ঘন্টা কথা বলে। আপনি একটা সুস্থ মানুষ কেমনি 3-4 ঘন্টা, উনি জানেন পেসমেকার বসানো। এবং সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার, ওনার ওয়াইফ জেলে, যার জন্য ওনাকে আসলে পরামর্শ দেওয়ার মতো, ভালো পরামর্শ দেওয়ার মতো লোক নেই আশেপাশে। দুঃখজনক ব্যাপার হয়েছে এইটা, বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য বললাম যে আসলে উনি উনি তো ওনার ট্রাকে নাই, এটা বুঝাবে কেউ না। সাইদ ভাইকে অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে আসি। আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে একদম শেষ কথাগুলো অল্প সময়ের মধ্যে আমরা শুনে আমরা প্রোগ্রামের শেষের দিকে যাব। সোহেল ভাই। জি ধন্যবাদ। অল্প কথা আসলে আর বাড়তি বলার কিছু নাই। সেটা হচ্ছে যে আমার সাথে 2016 সালে মালয়েশিয়া টুইন টাওয়ারে, যেটা পেট্রোনাস টুইন টাওয়ার, ওইখানে আমাদের সাবেক পরিচালক অর্থ সাইদুর রহমান, ওনার সাথে দেখা। আমি, আমাদের পিএইচডি বেলাল, পিএইচডি নুরুল হক, আমরা 3 জন হাঁটতেছি। ওইখানে ফুড কোর্ট আছে, ফুড কোর্টের সামনে দিয়ে আমরা যাইতেছি। পরে আমি বেলালে বললাম যে বেলাল দেখ সাইদ ভাই এই ওনার ফ্যামিলি মেয়ে আর ওয়াইফ বসে চিকেন খাইতেছে। কয় না থাক হাট। আমি বললাম না হাঁটবো না, কথা বলবো। এটা তো আর ডেস্টিনি নাই এখানে, উনি আমাদেরকে ধমক দিবে, কারণ উনি কোন চরিত্রের ছিল এটা আমরা জানি। তো পরে বলতে আছে ঠিক আছে, পরে বলছি ঠিক আছে তোরা আগে যাস না আমি যাই। পরে এরা সব পিছনে ছিল, এরা 2 জন, আমি সে একসাথে গেছি, যাই সালাম দিলাম, যে বললাম আসসালামু আলাইকুম বস, পিএইচডি পেনি অফিস। তখন উনি সুন্দর করে চেয়ার টানি দিল, বলতেছে হ্যাঁ কি অবস্থা, কি খবর, মালয়েশিয়ায় কখন আসছো, ঠিক আছে বসো চিকেন খাও। আমরা বললাম যে না বস খাবো না, আমরা ঘুরতে আসছি, চলে যাবো, আপনি থাকেন। পরে ওনার সাথে 2-1 মিনিট কথা হয়েছে। জিজ্ঞেস করলাম যে বস কিছু বলবেন, কেন আমাদের এই জীবন? বলতেছে তোমরা নির্দিষ্ট সময়ের পরে এটার জবাব পাইবা। একটা লোকের গাট্টাড়ামি, যার জন্য আমাদের এই দুরবস্থা। সেম কথা আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর কতারায়া মাইডিন, মালয়েশিয়ার কুয়ালালামপুর কতারায়া মাইডিন থেকে মার্কেটিং করে বাইর হচ্ছে। মাঝপথে একটা ইয়া আছে, উঁচু দেওয়াল তোলা, অল্প একটু রাস্তা ওইটার উপরে মেজবুদ্দিন স্বপন দাঁড়ানো, মেজবুদ্দিন স্বপন পরিচালক ক্রয়। পরে আমি পিছন দিয়ে যাই, সালাম দিলাম, আসসালামু আলাইকুম বস কেমন আছেন। বস বলার সাথে সাথে বুঝে গেছে যে এটা ডেস্টিনির লোক, নাহলে বস তো বলবে না। পিছনে ফিরে তাকাইলো, কি আপনি? আমি বললাম যে বস আমি পিএইচডি সোহেল পেনি। পরে ওনাকে ধন্যবাদ, উনি সাথে সাথে জড়াই ধরছে, বুকের ভিতরে জড়াই ধরছে। তারপরে বললো যে কি অবস্থা, কি করতেছেন? আমি বলছি বস কি করুন, কোন আমি তো অনেকেরই দেখতেছি এখানে ঘুরি ঘুরি, কে কি ভালো মন্দ আছে দেখে আপনি কি করেন? আমরা তো না বস আমি কিছুই করি না, আমি কলেজে আসি আর বাড়ি থেকে যা আনছি এখন আপাতত আসি, খাই আর ঘুরি। বুঝলি বস একটু যদি সময় দেন একটা প্রশ্ন করি। তো আপনি কি প্রশ্ন করবেন আমি জানি। এগুলি একটা লোকের কারণে হয়েছে, আমি নির্দিষ্ট সময়ের পর আপনারা সবাই বুঝবেন, তার কারণে আমরা সবাই পলাতক, শুধু তার গাট্টাড়ামির কারণে হয়েছে। দোনো ব্যক্তি সেম কথা বলছে, দোনো ব্যক্তি সেম কথা বলছে। এখন আমরা এই 12 বছর পরে আসি দেখতেছি যে ওই গাট্টাড়া লোকটা রফিকুল আমিন আমাদের হাজার হাজার লোকের জীবন ধ্বংস করছে, আমাদের লক্ষ লক্ষ ফ্যামিলির সে রাস্তা লাগাই দিছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চুলদারি সব পেকে গেছে। আমরা যখন কাজ শুরু করি তখন আমরা ইয়াং ছিলাম, তাগদা ছিলাম, আমরা আশায় আশায় তার এই মিথ্যা স্লোগান আমরা এখন বিদ্ধ হয়ে গেছি। এই সিট বাটপার আর পল রফিকুল আমিনের কারণে আমরা চাই সবাই ঐক্যবদ্ধ ভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আরেকটা জিনিস সকালের উদ্দেশ্য বলতে চাই, ডেস্টিনি লিমিটেড কোম্পানি, একটা লিমিটেড কোম্পানির মালিকরা মারা গেলে তার ওই প্রতিষ্ঠান কখনো বন্ধ হয় না। এই দেশে হাজার হাজার প্রমাণ আছে। আর ডেস্টিনির সফটওয়্যার ভিত্তিক প্রমাণিত শব্দ হচ্ছে
পিএসডি, আমরা যারা প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটর সর্বাধিক, আমরাই ডেস্টিনির সংখ্যাগরিষ্ঠতায় সর্বাধিক মালিক। আমরা মালিকানা ডেস্টিনির দাবি করতে পারি, ডেস্টিনি 2000 লিমিটেডের। আমরা চাবো প্রতিষ্ঠানটা হাইকোর্ট নিযুক্ত এই বোর্ডের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটা তার কার্যক্রম শুরু করুক। তারা যদি না পারে তারা আত্মসমর্পণ করুক, অথবা আমরা তাদের বিরুদ্ধে আপিল করব। আমরা চাই 2000 লিমিটেড চালু হোক, সবাই কাজ করুক। আপনাকে ধন্যবাদ। একটা মিনিট কিছু মনে না করেন, একটা কথা, ওই যে সোহেল যেটা বলছে, আমরা যখন 2018-তে শুরু করি আমাদের পাশে চেয়ারম্যান ছিল, বাট সবচেয়ে যে লোকটা বেশি অবদান ছিল সেটা হচ্ছে গোফান স্যার। মানে না বললে ওনাকে ছোট করা হবে উনি। এবং আপনি জানেন এই যে আমরা যে আলিচে বসি, এই গত 7-8 বছর আমরা আলিচে বসি, এখানে প্রতিনিয়ত সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিল, আদার্স এই যে কর্মচারী বিল, এগুলো টোটাল গুলো অবদান হয়েছে ওনাদের, গোফান স্যার, সাইদ স্যার এবং মেজরউদ্দিন স্যার। অনেকে জানে না ঘটনা, গোপনে তারা এই যে প্রকাশ্যে বাড়ি মেরে কথা বলে না, তারা গোপনে গোপনে হেল্প করছে। যেটা সোহেল ভাই বললো, আমরা গত ওনার সাথে দেখা করতে গেছি, একটা ভালো মানুষ। উনি, আমরা 7-8 জন গেলাম ওনার সাথে দেখা করতে। উনি ওইখানে মেজরউদ্দিন স্যার কি করলো সেই কাহিনী বলা শুরু করছে, সাইদুর রহমান কি করছে সেই কাহিনী বলা শুরু করছে, গোফান স্যার কি বলছে সেই কাহিনীগুলো শুরু করছে। মানে টোটাল এই লোকগুলোর বিরুদ্ধে 1 ঘন্টা গিবত গাইল, খারাপ এরা। মানে একমাত্র পৃথিবীর সবচেয়ে ভালো ব্যক্তি উনি, আর সব খারাপ। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে উনি বের হওয়ার পরে খেয়াল করবেন। কিন্তু আজকে গোফান স্যারের সাথে আমাদের এগুলো বা মেজরউদ্দিন স্যার বা তাদের সাথে আমাদের জুম মিটিং হয়েছে। হ্যাঁ, তো তাদের সাথে আসলে কথা বলার পর সোহেল ভাই যেটা বললো, তারা নাম বলে নাই, কিন্তু শুধু ওইটুকু বলছে যা হয়েছে আমাদের ঘাটতারামের জন্য হয়েছে, একটা মানুষের ঘাটতারামের কারণে। উনি কারো কথা শুনতেন না, উনি যা বলতেন তাই, এবং ডেস্টিনি আজকে ধ্বংসর মূল কারণ হয়েছে উনি। তখনকার সময়ে মিডিয়া এসে সে প্রতিনিয়ত বকবকাইতো, সে ইগো মার্কা কথা বলতো। এই চোরের দেশে আপনি সাধু সাজতে গেছেন, আপনি নিজে যে চোর, বড় চোর, আপনি সাধু সাজতে গেছেন। এখন মূল ব্যাপার হচ্ছে আজকে এতগুলো মানুষের ধ্বংসের মূল কারিগর রফিকুল আমিন, আমাদের কেরিয়ার ধ্বংসের কারণ মূল রফিকুল আমিন, ডেস্টিনি ধ্বংসের মূল কারিগর হচ্ছে রফিকুল আমিন। এবং আজকে আসলে এই অল্প কথায় এবং অনেক কিছুই বলা গেল না। এবং আজকে শুধু আমি বলবো না, আজকে ম্যানেজমেন্টের, সাবেক ম্যানেজমেন্টের বোর্ডের, আপনি এই বোর্ড এখানে বসে, সেই বোর্ডের সাথে কারোর সাথে উনি খারাপ ভালো ব্যবহার করেন না। ডায়মন্ডের সাথে উনি ভালো ব্যবহার করেন। উনি ডায়মন্ড ডেকে আবার 4-5 জন ওনার বৈশাখী থেকে যেতে চায় না। উনি কথা শুরু করে কালো কথা শোনেন। উনি একসময় শিখাইছে মানুষের কথা শুনবেন, এখন উনি শুরু করলে 4 ঘন্টা উনি বলতে থাকেন, কি বলে, কি দিয়ে শুরু করছে, কি দিয়ে শেষ করলে উনি নিজেও জানেন। তো ওনার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনি লাইনে আসেন, আপনি আগে কথা শোনার চেষ্টা করেন, আপনি মানুষের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করেন। আপনি যে এখন যে মানে নিজের মাথায় নিজে কুড়াল দেওয়ার চিন্তা করছেন, আপনি রাজনীতি দল করবেন, এখান থেকে বের হয়ে চেষ্টা করেন। আমরা এখন 50+ এইজ, আমাদেরকে বুঝাইতে আসেন না। আপনি এখন বোঝার চেষ্টা করেন, আর কেউ নতুন করে কেউ বুঝাইতে আসেন না। এবং ডেস্টিনি যদি আপনি আপনার ভালো চান, ডেস্টিনি চালু করার জন্য উইদিন শর্ট টাইম, সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দিলাম, সিদ্ধান্ত নেন, নাইলে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। ধন্যবাদ। যারা শামীম ভাই, আমাদেরকে আপনি ঢাকার জন্য আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য, আজকে ডেস্টিনির এই যে আপনি দুবাইয়ের মতো জায়গায় পড়ে আছেন একমাত্র রফিকুল আমিনের কারণে। রফিকুল আমিনের মানে হিংসাত্মক সিদ্ধান্তের কারণে আমাদের প্রতিটা ছেলেমেয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, কষ্টে আছে, একমাত্র রফিকুল আমিনের কারণে। আমাদের কেরিয়ার নষ্ট করার জন্য রফিকুল আমিন দায়ী। তো যাই হোক, সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার অনেক কথা হবে। আমরা দেখতে চাই রফিকুল আমিন কোথায় যেই থাকে। আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।
আজকে আমার সাথে আপনারা যে মূল্যবান সময়টা ব্যয় করেছেন, বিশেষ করে সাইদুর রহমান ভাই এবং মুজাহিদুল ইসলাম সোহেল ভাই, তো আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে যে আলোচনাগুলো আপনারা করেছেন অত্যন্ত জ্ঞানগর্ভ এবং অথেন্টিক ইনফরমেশনের মাধ্যমে আপনাদের বাস্তব জীবনে যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আপনারা শেয়ার করেছেন। আমার বিশ্বাস এই সমস্ত কথাগুলো আমাদের ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর তথা তাদের সাথে জড়িত আরো যারা আছে তারা সবাই বুঝতে পারবেন। এখানে বাড়িয়ে বলার কিছুই নেই। আমরা এই প্রোগ্রাম থেকে বারবার চেষ্টা করছি, যারা এই বিষয়ে অভিজ্ঞ, যারা এই বিষয়ে জানে, ভুক্তভোগী, তারা এই প্রোগ্রামে এসে কথা বলতেছে। আমি রিকোয়েস্ট করছি, আজকে আমাদের যে দুইজন অতিথিবৃন্দ কথাগুলো বলেছেন, আমি জানি প্রোগ্রাম প্রচার হওয়ার পরে অনেকে এটা নিয়ে কি বলে বিভিন্ন মন্তব্য করেন, বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেন। আমি এটাও বলে রাখছি, যদি আপনাদের কাছে মনে হয় ওনারা ভুল বলেছেন, আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ওপেন মিডিয়া, এখন মিডিয়া ওপেন, এখন আপনি আপনার জায়গা থেকে লাইভ করতে পারেন। আর যদি বলেন যে না আপনি লাইভ নিজে করবেন না, আমার সাথে কথা বলবেন না, ওকে, নো প্রবলেম। D2K ব্যাকগ্রাউন্ড আপনার জন্য খোলা আছে, আপনি আমাকে জানান, আমি আপনাকে গেস্ট হিসেবে নিয়ে আসবো। আপনি কথা বলেন যে আপনার সম্পর্কে সত্য বলা হয়নি, মিথ্যা বলা হয়েছে, তাহলে তো হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা কাউকে ভয় পেয়ে কোনো কিছু করবো না। আমরা সত্যকে তুলে ধরার জন্য আমরা আমাদের প্রোগ্রামে আসছি, বসছি, কথা বলছি। ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের স্বার্থ যেখানে জড়িত, সেই স্বার্থ নিয়ে আমাদেরকে কথা বলতেই হবে। আজকে সাইদ ভাই, সোহেল ভাই, এরকম অনেক আরো আমাদের ভাইয়েরা আছে, বোনেরা আছেন, সবাই এসে কিন্তু এই প্রোগ্রামে কথা বলবেন, বলতেই থাকবেন। সোজা কথা হচ্ছে ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের মুক্তি যতক্ষণ না মিলবে ততক্ষণ এই কথাগুলো চলতেই থাকবে, চলতেই থাকবে। যদি প্রতিষ্ঠান আল্লাহর রহমতে ইনশাল্লাহ চালু হয়ে যায়, দেন আমাদের এই প্রোগ্রামে আপনাদের সকলের সফলতাগুলা, সাকসেস গুলো আমরা প্রচার করবো এই প্রোগ্রামের মাধ্যমে, কোনো সমস্যা নেই। সো আমাদের প্রোগ্রাম নির্ভীকভাবে চলবে, কারো তাবেদারি করবে না, কারো অন্যায় কথা শুনবে না, কারো অন্যায় কোনো বুদ্ধিতে আমরা চলবো না। আমরা আমাদের সহজ সরল আমাদের সত্য কথাগুলো তুলে ধরবো এই প্রোগ্রামের মাধ্যমে। ধন্যবাদ সাইদুর রহমান ভাই এবং সোহেল ভাই, দুইজনকে অনেক ধন্যবাদ আমাকে আজকে সময় দেওয়ার জন্য। তো আমরা আজকে প্রোগ্রামের শেষের দিকে চলে আসি। প্রিয় বন্ধুগণ, ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আজকের প্রোগ্রামটা ধৈর্য ধরে আপনারা দেখেছেন, শুনেছেন এবং বোঝার চেষ্টা করেছেন। আপনি সত্যিকার ভাবে বলেন তো, আজকে যে আলোচনাগুলা আসছে এখানে, এই কথাগুলো কি ওনারা বানিয়ে বলেছেন বা মিথ্যা বলেছেন, এমনটা কি আপনার কাছে মনে হচ্ছে? যদি মনে হয়ে থাকে, আমি আবারও বলছি, আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, আপনারা আমাদের সাথে আসতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই বলেন যে আমরা এই প্রোগ্রামটা এক পক্ষের মানুষকে নিয়ে কথা বলতেছি, এটা ভুল কথা। কারণ আমরা কোনো পক্ষের লোককে নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর বা ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারী যারা, তাদের পক্ষে আমরা কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে আপনি বলেন, যারা ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর, ক্রেতা পরিবেশক, বিনিয়োগকারীর বিপক্ষে থাকবে, তাদের সম্পর্কে কথা আলটিমেটলি উঠে চলে আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমার বিশ্বাস, আজকে আমি আর বাড়তি কোনো কিছু আপনাকে বলছি না, শুধু এতটুকুই বলবো, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, ওনারা যে কথাগুলো বলছেন সেগুলো কতটুকু সত্যি, কতগুলো অথেন্টিক, কতটুকু এটা বাস্তবসম্মত কথা ওনারা বলেছেন। আবারও বলছি, কেউ চ্যালেঞ্জ করতে চাইলে আপনারা আমার সাথে পার্সোনালি নক করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নিচে আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা নাম্বার শো করতে পারেন এবং ফেসবুকে আমার মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন যে আপনারা কথা বলতে চান। নো প্রবলেম, নেক্সট প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।